এমন শ্যামবর্ণ মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না মিস্টার মাহবুব। তার চেয়ে আপনার ছোট মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাকে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যেতে চাই আমি। হবু শাশুড়ির এমন কথা শুনে মাথা নিচু করে নির্বাক হয়ে বসে রইল মিহিয়া। এমন কথা সে একের অধিকও শুনেছে, তাই সয়ে গেছে। কিন্তু চোখের জন্য সে যেন মিহিয়ার সাথে সন্ধি করেছে। আজ আজ চোখ বেয়ে গড়িয়ে পড়ছে সে অবাধ্য জলগুলো। কিন্তু এমনটা তো কখনো হয়নি। কিন্তু কেন? এর মাঝে মিহিয়ার বাবা মাহবুব সাহেব বলে উঠলেন, কি বলছেন আপা এসব? আপনার ছেলেই তো আমাকে বলেছে সে মিহুকে পছন্দ করে। তাহলে ও তো ছোট, আর এই বয়সে ছেলেরা এমন কথা বলবেই, তাতে কান দিতে নেই। আর আমার ছেলে তো সবসময় মায়ের কথাই শোনে, ঠিক না রিয়ান বাবা? মিহিয়ার হবু বর রিয়ানো ওর মায়ের কথায় সম্মতিসূচক মাথা নাড়ল। তার কথায় মাহবুব আলম চেঁচিয়ে বলে উঠলেন, এমন ভাব করছো যেন ভাজা মাছ উল্টো করে খেতে পারো না। আমার মেয়েটাকে নিয়ে এমন খেলা না খেললেও পারতে রিয়ান। এর ফল তো তুমি অবশ্যই পাবে, আর সেটা আজ হোক বা কাল। বলেই মিহিয়ার বাবা রাগে ক্ষোভ হনহন করে সেখান থেকে প্রস্থান করলেন। মাহবুব আলম নিজ রুমে এসে মাথা নিচু করে বসে রইল। আজ তার একটি সিদ্ধান্তে তার ছোট্ট মিহুর জীবন তছনছ হয়ে গেল। সেদিন যদি রোকেয়াকে তার ঘরে না আনতো তার মেয়ের মা হিসেবে, তাহলে আজ কতই না সুখে থাকতো তার মেয়েটি। তিনি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছলেন। কি করবে তিনি? রোকেয়া যে তাকে এমন জালে ফাঁসাবে সেটা তিনি কখনো কল্পনাও করতে পারেনি। তার সকল সম্পত্তির অর্ধাংশ নিজের নামে নিয়ে নিয়েছে, বাকি তো তিনি নিজেই এতিমখানায় দান করেছিল। এত সম্পত্তি তার লাগতো না, কারণ বর্তমান সম্পত্তি দিয়ে তার আরও 14 বংশ চলতে পারবে। কিন্তু এসব যে সে নিজের নামে করে নিবে তা জানতো কে? মিহিয়ার বাবা যাওয়া মাত্রই মিহিয়ার ছোট বোন মানে সৎ বোন রুষাকে বউ সাজিয়ে নিয়ে এসেছে তার ছোট মা মিসেস রোকেয়া। সে তো এটাই চেয়েছিল, যেন রিয়ান রুষাকে বিয়ে করুক। অবশ্য রুষা মিহিয়ার চেয়ে রূপের দিক দিয়ে অনেক বেশি সুন্দর দেখতে, তাতে যে কেউ ওর প্রতি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। আর রোকেয়া, সে তো মাহবুব আলমের দ্বিতীয় পক্ষ, তাই মিহিয়া তাকে ছোট মা বলে ডাকে। এর মাঝে রিয়ানের মা বলে উঠল, তো মিস্টার মাহবুব, আমরা আজকে আকরটি সেরে ফেলতে চাই, কি বলেন আপনি? হ্যাঁ অবশ্যই, শুভ কাজে দেরি না করাই ভালো। তাদের এহেন কথাবার্তায় যেন মিহিয়ার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। তাই সে সইতে না পেরে দৌড়ে সেখান থেকে রুমে চলে গেল। রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতেই বসে জড়সড় হয়ে নিঃশব্দে কান্না করতে লাগলো। আজ তার চোখের জল যেন বাঁধ ভেঙেছে। সে কখনো ভাবতেই পারেনি তার ছোট মা তার সাথে এমনটা করবে। মিহিয়ার 8 বছর বয়সে সে তার মাকে হারিয়ে ফেলেছিল কোনো একটি মেলায়। সেদিন তার বাবা অনেক খোঁজাখুঁজির পরও মিহিয়ার মাকে পায়নি আর। তাই তো তিনি তার বড় ভাইদের কথা মতো মিহিয়ার দেখাশোনার জন্য রোকেয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কে জানতো সেই সিদ্ধান্তই তার আদুরে মেয়েটির জীবন কাল হয়ে দাঁড়াবে। মিহিয়া ডুকরে কেঁদে উঠল। কেন মা আমাকে একা ফেলে চলে গেলে? শুনছো না তুমি? তোমার এই ছোট্ট মিহুটির বুক ফাটা আর্তনাদ। কেউ আমাকে ভালোবাসে না, শুধু বাবাই ছাড়া। নিঃশব্দে কান্না করতে করতে চোখগুলো ফুলে উঠল মিহিয়ার। সে দ্রুত ওয়াশরুমে গেল। মুখের পানি ঝাড়া ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে গেল। অতিথিদের জন্য নাস্তা বানিয়ে তাদের দিতে এগিয়ে যেতেই রুশানের খালা রনিয়া মিহিয়ার হাত থেকে ট্রেটি ছিনিয়ে নিয়ে দু একটা নিরামিষ বাক্য শুনিয়ে চলে গেল। মিহিয়া মুচকি হেসে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। দেখতে পেল তার হবু বর তার ছোট বোনকে রিং পরাচ্ছে। কতই না খুশি হয়েছে মেয়েটি। মিহিয়া দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে রুমে চলে এলো। দিন দুয়েক চলে গেল এমন করে, কিন্তু মিহিয়ার প্রতি অত্যাচার তো আর থামছে না। ভার্সিটির ক্লাস শেষ হতে না হতেই বাড়িতে হাজির হতে হয়। এই সময় সকলের আড্ডা দেয় ভার্সিটি, আর সে দৌড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছতে দেরি হলেই তার খাওয়া বন্ধ সেদিনের জন্য।
তার সাথে গরম খুন্তির ছেঁকা। মুখ বুঝে সহ্য করে সে, এছাড়া আর নেই কোনো উপায়। কোথায় যাবে সে, কার কাছে যাবে? নেই কোনো চেনা পরিচিত আত্মীয়। ওর আপন বলতে একমাত্র তার ফুপি ও দুই ফুফাতো বোন রিয়াপু আর তনিশাপ। তারাই তাকে ভীষণ রকম ভালোবাসে। তবে তারা থাকে ঢাকা শহরের বাইরে। সেখানে যাওয়া একদমই সম্ভব নয় মিহিয়ার কাছে। কিন্তু তার বাবার প্রতি তার এক রাশ অভিমান জমা হয়ে গেছে। কারণ তার প্রতি এমন অত্যাচারে তার বাবা কিচ্ছুটি বলে না রোকেয়া বেগমকে। কেমনেই বা বলবে? মিহিয়া তো আর জানে না কেন মাহবুব আলম রোকেয়ার বেগমকে কিছু বলছে না। মিহিয়ার আজ তার বেস্ট ফ্রেন্ড ছায়ার সাথে একটা কনসার্টে যাওয়ার কথা, কারণ সেখানে তার ফেভারিট সিঙ্গার SM আসবে, মানে আহান সরফরাজ আদ্র। হাজারো মেয়ের ক্রাশ, মিহিয়ারও ক্রাশ বলা চলে, যার একটুখানি চাহনিতে যে কোনো মেয়েরই হার্টবিট মিস হয়ে যায়। মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে যার নাম ডাক, সেই আজ আসবে উত্তরার সেই কনসার্টে। সেখানে ভিড় করেছে হাজারো মেয়ে। মিহিয়া আর ছায়াও সেখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগেই। আহান সারপ্রাইজ আদ্র পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। অবশ্য কনসার্ট শুরু হতে এখনো সময় আছে। জাস্ট আদ্রের কণ্ঠ শুনতে বিমোহিত মনে সেখানে বসে আছে মেয়েরা। বেশ অনেকক্ষণ হলো কনসার্ট শুরু হয়ে গেছে। আদ্র গান গাইছে, যেটা মিহিয়ার প্রতিনিয়ত শুনে। দিল কো করারায়া, মিহিয়ার ফেভারিট একটা গান। মিহিয়াও মনে মনে খুশি হয়েছে এটা ভেবে যে তার ক্রাশ তারই ফেভারিট গানটি গাইছে। তারও সেই মনে মনে সুর মেলাচ্ছে। दो भी लगे ना मुझे, दो भी लगे ना मुझे, जब से दिल को मेरी तू लग गया। গানটা এতটাই সুন্দর করে গাইছে যেন তার ভাষা নেই সেটাকে এক্সপ্লেইন করা। প্রতিটি লাইন যেন সে নিজ আবেগ দিয়ে গিয়েছে। এতটা ইমপ্রেসিভ ছিল সেই গানের সুর যে যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য। গান শেষ হওয়ার মাত্রই চারদিক থেকে হৈ হুল্লোড় শুরু হয়ে গেল। মিহিয়া আর ছায়া সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সকলকে অবাক করে দিয়ে আদ্র একগুচ্ছ কালো গোলাপ নিয়ে মিহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, Will you marry me? Can I have you? আদ্রের এমন প্রপোজালে সকলে খালি একটাই আবদার মিহিয়ার প্রতি, সেটা হলো অ্যাকসেপ্ট হিম। কিন্তু মিহিয়া কিছু না বলে ছায়ার হাত ধরে নিয়ে বেরিয়ে এলো কনসার্ট থেকে। আদ্রের এই প্রপোজাল লাইভ দেখানো হচ্ছিল, তাই মিহিয়া কিছু বলতে পারেনি, কারণ সে জানে আজ তার উপর কি বয়ে যেতে পারে। মিহিয়াকে এমন করে বেরিয়ে আসতে দেখে ছায়া জিজ্ঞেস করলো, মিহু, কি হয়েছে? তুই ওনাকে একসেপ্ট করিসনি কেন? কেন করিনি সেটা তুই বুঝতে পেরেও কেন এমন প্রশ্ন করছিস? কিন্তু ওনার প্রপোজাল। প্লিজ আমাকে এটা নিয়ে আর বলিস না। আজ থেকে হয়তো বাসার বাইরে আসা বন্ধ করে দিবে। কিচ্ছু হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। কথাটা বলতে বলতে মিহিয়া বাসার সামনে আসতেই দেখতে পেল রোকেয়া বেগমকে। হয়তো খুন্তি হাতে দাঁড়িয়ে আছে। সে শুকনো ঠোক গিলে ছায়াকে বিদায় দিয়ে বাসার দিকে এগিয়ে গেল। আদ্র সেখান থেকে উঠে সোজা গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে চলে এলো বাসায়। আর আসার পর থেকেই একটা কথাই বিড়বিড় করছে, শ্যামা পাখি, তুমি আমাকে রিজেক্ট করলেও তুমি শুধুই আমার, আর কারো হতে দেব না তোমাকে। মেহু আদ্রকে কেউ আলাদা করতে পারবে না। মেহু শুধুই আদ্রের। আই নিড ইউ অ্যাট এনি কস্ট। সপ্তাহখানেক হতে চলল, মিহিয়ার কোনো খোঁজই পাচ্ছে না আদ্র। এমন কোনো মাধ্যম নেই যেখানে খোঁজেনি সে। শেষে মিহিয়াদের বাসায় সিসি ক্যামেরা হ্যাক করতেই তার স্বস্তির নিঃশ্বাস পড়ল। ক্যামেরায় দেখা যাচ্ছে মিহিয়ার রুমে বিছানায় এক কোণে বসে আছে। আদ্র মুচকি হাসি দিয়ে মনে মনে বলছে, মেহু পাখি, তোমার খোঁজ অবশেষে পেলাম। আজ থেকে পুনরায় তোমার প্রতি নজর রাখবো আমি, একেবারে সিক্রেট নজর। কেউই বুঝবে না, শুধু আমি ছাড়া। আর তোর প্রতি করা প্রতিটা অন্যায়ের শাস্তি তো আমি মিসেস রোকেয়া, মিসেস মাহবুবকে দেবই।
সাথে তোমার প্রাণপ্রিয় পিতাজনকেও। সবকিছুর মূল খলনায়ক তো ও নেই। আমি যা জানি ওনার সম্পর্কে তার সামান্য পরিমাণও তুমি জানো না ময়ূর পাখি। আনমনে মোবাইলটা হাতে নিয়ে মিহিয়ার প্রতিটা ছবি খুব যত্ন আকারে দেখছে আদ্র। তার শ্যামা পাখিটা আসলেই মায়াবতী, অসম্ভব মায়াবতী। কাজল কালো আখি যুগলের পানে তাকিয়ে যেন হাজারটা বছর পার করে দিতে পারবে। মোবাইল অফ করে পাশে রেখে দিয়ে মিহিয়াকে নিয়ে ভাবনার জগতে পাড়ি জমালো আদ্র। ভাবছে সেদিনের কথা, ফ্ল্যাশব্যাক। বছর দুয়েক আগের কথা। সেদিন আদ্র তার ফুপির বাসায় যাচ্ছিল। হঠাৎ করে মাঝ রাস্তায় জ্যামে পড়ে একটা বিশ্রী পরিস্থিতির মুখে পড়েছিল সে। সামনের মোড়ে তাকাতেই একটা ফুচকার দোকানে চোখ আটকে গেল আদ্রের। আর সেদিনই সে তার মায়াবিনীকে দেখা পেয়েছিল। সেদিন প্রথম তার পাথর হৃদয়ে ফুল ফুটেছিল। কি দারুণ করে হাসতে পারে মেয়েটি, একেবারে চঞ্চল প্রকৃতি নিজ হাতেই যেন বানিয়েছে তাকে, একটু নিপুণ শৈল্পিকতায় মুড়িয়ে। মিহিয়ার প্রাণবন্ত হাসিতেই মুগ্ধ হয়েছিল আদ্র সেদিন। হাসার সময় মুখে টোল পড়া মুহূর্তটাই যেন থমকে গিয়েছিল সে। কি দারুণ হাসি, মনে গহীনে ঘন্টা বাজিয়ে দিয়েছিল একেবারে। হঠাৎ ভাবনার মাঝে পথেই ব্যাঘাত ঘটিয়ে পাশে থাকা মোবাইলটা বেজে উঠল। চমকে উঠে সে মোবাইল হাতে নিয়ে একরাশ বিরক্ত ভর করল চোখে মুখে। কানে নিতেই ওপাশ থেকে নাকটানা ন্যাকামি কণ্ঠে আওয়াজ এলো, আদ্র তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি? তো মানে তুমি কেন ওই মিডল ক্লাস মেয়েটাকে প্রপোজ করেছো, যেটা পুরো লাইভ ছিল, পুরো বিডি দেখেছে সেটা? নন অফ ইউর বিজনেস। নিতু অন্য কোনো প্রয়োজনে ফোন দিয়ে থাকলে বলতে পারো, অযথা তো আমার সময় অপচয় করিও না। ইউ নো আই ডোন্ট লাইক ইট। আদ্র, আমার কথাটা তোমার অযথা মনে হচ্ছে? অন্তত আমার এই কথাটা তো শোনো। আমি তোমাকে বাকি কথা বলার আগেই লাইন কেটে দিল আদ্র। সে জানে নিতু ওকে কি বলবে। আলাইনা নিতু, আদ্রের মামাতো কাজিন। বেশ কয়েকদিন ধরে মেয়েটি ওকে জ্বালিয়ে মারছে। চরিত্র মোটেও ভালো না এই মেয়ের। সারাটা রাত নাইট ক্লাবে কাটায়, আবার সে আসবে ভালোবাসার কথা বলতে। শেমলেস গার্ল, নিজে মিডল ক্লাস, আবার মিহুকে বলে কিনা মিডল ক্লাস। আগে নিজের কথা ভাব। রাগে আদ্র হনহন করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আদ্রেল লাইন কাটা মাত্রই নিতু মোবাইলটাকে দিল একটা ঢিল। সাথে সাথে মোবাইলটার প্রাণ সোজা দেহ থেকে বেরিয়ে আসমানের পথে ওড়াল দিল। নিতুর মেজাজ এখন বেশ তুঙ্গে। নিতু শুধু চায় আদ্রের সাথে কয়েকটা মাস খুব ক্লোজলি মিশে নিজেকে সেলিব্রিটি হিসেবে তৈরি করতে। তারপর ওকে বিয়ে করতে পারলেই ওর সকল প্রপার্টি হাতের মুঠোয়। সে দাঁতের দাঁত কটমট করে মনে মনে আওড়াতে লাগলো, তোমাকে যদি আমি আমার না করে পাই তাহলে অন্য কাউকে তোমার হতে দিব না মিস্টার আহনাফ সারফাস আদ্র। ইউ আর অনলি মাইন, নো ইউর প্রপার্টি অনলি মাইন। বলে রহস্যময় একটা হাসি দিয়ে বেরিয়ে রুম থেকে। সেদিন মিহিয়া বাসায় ঢোকা মাত্রই খুন্তি দিয়ে অসহ্য পরিমাণ মেরেছিল রোকেয়া বেগম। এমন জঘন্যভাবে মারতে তার একটুও বুক কাঁপেনি। মা হয়েও কষ্ট হয়নি তার, বরং মিহিয়াকে মেরে সেদিন চরম শান্তি নিয়ে ঘুম দিয়েছিল রোকেয়া বেগম। দাগ এখনো পিঠে বেশ চকচক করছে, পানি লাগলেই অসহ্য জ্বালা হয়। সেদিন চোখের জলও শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। এভাবে প্রতিটা দিন মিহিয়ার উপর চরম অত্যাচার করেছিল সে। শান্তিতে একবেলা ঘুমাতেও আর খেতেও দেয়নি। সব মিলিয়ে বেহাল দশায় ছিল মিহিয়া। রোকেয়া বেগম সাথে তো তার মেয়ে রুষাও ছিল, সেও কম অত্যাচার করেনি মিহিয়ার প্রতি। মাহবুব আলম শুধু চেয়ে চেয়ে দেখতেন, কিছুই বলতে পারতেন না। মিহিয়া করুণ চোখে তার দিকে তাকালেই তিনি সেখান থেকে চলে আসতেন। পারতেন না মেয়েকে এমন ডাইনি মহিলার হাত থেকে রক্ষা করতে। সেদিনের পর থেকে মিহিয়াকে এক সপ্তাহ বাসার বাইরে বের হতে দেয়নি রোকেয়া বেগম। তবে এই এক সপ্তাহে মিহিয়া বেশ কিছু জিনিস আন্দাজ করতে পেরেছে। আসলে কেন তাকে এত অত্যাচার করে তার ছোট মা। ক্লু পেলেও কি হবে, প্রয়োজন তো তার প্রমাণ।
এভিডেন্স, কিন্তু পাবে কোথায় সে? প্রত্যেকবারও সেই কথাগুলো চিন্তা করতেই গোলকধাঁধায় পড়েছে সে। তাহলে কি এর পিছনে বড় কোনো রহস্য আছে? আমার মাকে তাহলে, না না না, এমন কেন করবে আমার বাবা? আজ বেশ সকালে উঠেছে সে, আজ আবার ভার্সিটি যাবে। রোকেয়া নিজেই তাকে বলেছে যাওয়ার জন্য, সাথে রোকেয়া বেগম মিহিয়ার মোবাইলটাও দিল নিয়ে যাওয়ার জন্য। মিহিয়া বেশ অবাক হলেও প্রকাশ করল না। কিন্তু কেন বলল এমনটা তার ছোট মা? নিশ্চয়ই কোনো কারণ তো আছেই। বেশ কিছুক্ষণ হলো ভার্সিটি এসেছে মিহিয়া, ছায়ার জন্য অপেক্ষা করছে। এই এক সপ্তাহ একটি বারও কথা হয় ছায়ার সাথে তার। আধা ঘন্টা বলেও এখনো আসছে না ছায়া। তাই সে ক্যাম্পাসে তার প্রিয় জায়গায় যাওয়ার জন্য এগিয়ে গেল। বেশ নিরিবিলি জায়গাটা, চারদিকে গাছগাছালির ঘেরা জায়গাটা, পাশে কয়েকটা রুম খালি পড়ে আছে। এই সময় কেউ এই দিকটাতে তেমন আসে না। মিহিও সেই জায়গায় যাচ্ছে, পছন্দের একটা জায়গা। হঠাৎ বাহাতে হ্যাচকা টানে সে খালি রুমে চলে এলো। ভয়ে গলা শুকিয়ে এলো মিহিয়ার। চোখ মুখ কুচকে শার্ট খামচে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। কিছু সময় যাওয়ার পরেও যখন কোনো সাড়া পেল না, তখন সে আপনা আপনি তার খামচে ধরা রাখা শার্টটা ছেড়ে দিল। চোখ খুলে সামনে তাকালো, মাত্রই দু কদম পিছিয়ে গেল সে, কারণ তার সামনে স্বয়ং আদ্র দাঁড়িয়ে আছে। তাকে দেখে মিহিয়ার প্রাণ যায় যায় অবস্থা। কয়েকদিন আগেও তার সবচেয়ে পছন্দের মানুষের তালিকায় ছিল, আর আজ সে তার জমের তালিকায়। ভয়ে একদম হাতের মুষ্টি করে দাঁড়িয়ে রইল সে। তাকে এমন ভয় পেতে দেখে আদ্র মুচকি হেসে বলল, শ্যামা পাখি, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। আদ্রের কথায় যেন ভরসা পেল মিহিয়া। চোখ তুলে তাকালো সে আদ্রের পানে। ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো, তাহলে কেন আমার পিছু নিয়েছেন? রিল্যাক্স, এত ভয় পেও না মেহু পাখি। তোমার পেছনের কারণ তোমায় বড্ড বেশি ভালোবাসি, তাই। প্লিজ এসব কথা বলবেন না, আমায় যেতে দিন। অপস, তোমায় ধরেছি তো যেতে দেওয়ার জন্য নয়, তোমায় ধরেছি। আদ্রের কথা শেষ হওয়ার আগেই মিহিয়া চেঁচিয়ে রেগে বলে উঠল, কেন ধরেছেন আমায় মিস্টার আদ্র? টেল মি, হোয়াই ডিড ইউ গেট মি হিয়ার? তোমায় নিয়ে একান্ত সময় কাটানোর জন্য, ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য, তোমার এই তিক্তময় জীবনটা। আমার তৃপ্তময় জীবনটা আমি সামলাতে পারবো। ইটস নান অফ ইউর বিজনেস, সো সেমার ইউর ওয়ে, বলে হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল মিহিয়া। আদ্র ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মিহিয়ার যাওয়ার দিকে। মিহিয়া তার চোখের আড়াল হতেই মুচকি হেসে মনে মনে বলতে লাগলো, জীবনের যে কোনো মূল্যে তোমাকে আমার করে নেব মেহ পাখি, আপোষে হোক বা চুক্তি, যে কোনোভাবেই। আই নিড ইউ ইন মাই লাইফ ফর এভার, মিসেস মিহিয়া সারফরাজ। মাই চ্যালেঞ্জ স্টার্ট রাইট নাও। মুচকি হাসি দিয়ে আদ্র তার কাজে চলে গেল। বেশ শান্তিতে কাটবে আজকের সময়টা আদ্রের। প্রিয়সীর দেখা নিয়েই যাচ্ছে খুশি মনে। তবে চঞ্চল মেয়েটার জীবনটাকে যারা এমন ভাবে হেলে পরিণত করেছে, তাদের কিছুতেই ছাড়বে না আদ্র। শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলো ছায়ার খেলা দিনভর, এইসব মিলেই তো শরৎ। শরতের স্নিগ্ধতা এক কথায় অসাধারণ। জলহারা শুভ্র মেঘের দল যখন নীল নির্জন নির্মল আকাশে পদসঞ্চার করে, তখন আমরা বুঝতে পারি শরৎ এসেছে। শরতের আগমন সত্যি মধুর। ঝকঝকে কাচের মতো স্বচ্ছ নীল আকাশ, আর তার মধ্যে পেঁচা তুলার মতো সাদা মেঘমালা, এসব নিয়েই প্রকৃতি বরণ করে নেয় শরৎকাল। কাশফুলের রাশি অপরূপ শোভা ছড়ায়। কাশফুলের এ অপরূপ সৌন্দর্য পুলকিত করেনি এমন মানুষ খুঁজে মেলা ভার। গাছে গাছে শিউলির মন ভোলানো সুবাসে অনুভব হয় শরতের ছোঁয়া। শরতের মেঘহীন আকাশে গুচ্ছ গুচ্ছ কাশফুলের মতো সাদা মেঘের ভেলা কেড়ে নেয় মন। শরৎকালেও বর্ষণ হয়, তবে বর্ষার মতো অবিরাম নয়, বরং শরতের বৃষ্টি মনে আনন্দের বার্তা বয়ে আনে। চারপাশের শুভ্রতার মাঝে বৃষ্টির ফোঁটা যেন আনন্দ বাড়ি। বৃষ্টি শেষে
আবারও রোদ, দিগন্ত জুড়ে সাতরঙা হাসি দিয়ে ফুটে ওঠে রংধনু। প্রকৃতির এ অপরূপ যেন প্রিয় মানুষের সান্নিধ্য চায়। হয়তো ইচ্ছে হয় গোধূলির ওপারে হারিয়ে যেতে প্রিয়জনের হাতটি ধরে। ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে আদ্র, প্রকৃতির পানে চেয়ে আছে মুগ্ধ নয়নে। শরতের মেঘহীন আকাশের দিকে তাকিয়ে আছে একমনি। কিছু দূরে সারি সারি মেঘের ছোট্ট ভেলা দেখা যাচ্ছে। এমনই এক গোধূলিতে হারিয়ে যেতে চায় আদ্র তার মিহু পাখিকে নিয়ে, প্রিয়সীর হাত ধরে। আদ্রের মনটা আজ বেশ খুশি, কারণ তার মা নিজেই বলেছে সে মিহিয়াকে নিজের পুত্রবধূ হিসেবে দেখতে চায়। যে মানুষটি প্রেম ভালোবাসাকে এতটাই ঘৃণা করত যে নিজ মেয়েকে পর্যন্ত মেনে নেয়নি, আজ সেই মানুষটাই বলছে সে তার ছেলের পছন্দের মানুষটাকে পুত্রবধূ হিসেবে চাইছে। এর চেয়ে খুশির খবর আর কি আছে আদ্রের জন্য? এখন শুধু মিহিয়ার রাজি হওয়ার পালা, তাহলেই সে একেবারে তাকে আপন করে নিবে। আদ্র কথাগুলো আনমনে ভাবতেই তার ফোনে কল এলো। আচমকা এমন হওয়ায় সে একটু বিরক্ত হলো, তবে স্ক্রিনে থাকা নামটা দেখে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। যে মানুষ পিছনে ঘুরতে ঘুরতে সে আজ ক্লান্ত প্রায়, আজ সেই মানুষটাই তাকে ফোন করেছে। ঠোঁটে সেই কিঞ্চিত পরিমাণ হাসিটা আরো গাঢ় হলো। খুশি মনে রিসিভ করতেই ওপাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ এলো। আদ্র ভাইয়া, মিহু। আচমকা ছায়ার কান্নার কণ্ঠে মিহুর কথা শুনে আদ্রের বুকে থুকপুকানি শুরু হয়ে গেল। কোনো কিছু হারিয়ে ফেলার ভয় তাকে ঘিরে ধরল। কেমন অস্থির অস্থির লাগছে তার, ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার। সে অস্থির হয়ে জিজ্ঞেস করলো ছায়াকে, কি হয়েছে মেহু পাখির? ছায়া, প্লিজ আনসার মি। মিহুকে ওর ছোট মা প্রচণ্ড পরিমাণে মেরেছে, যে মারার চোটে অজ্ঞান হয়ে গেছে। ওর সাথে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? কখন হয়েছে এসব? এখন কোথায় আমার মেহু পাখি? আর তুমি বা কোথায়? আপনি প্লিজ এখানে হসপিটালে চলে আসুন, আপনাকে মেসেজে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, আই এম কামিং ইন 10 মিনিটস। আদ্রের গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে গেল ছায়ার দেয়া ঠিকানায়। 10 মিনিট কম সময় সেখানে উপস্থিত হলো। ভেতরে ঢুকে দেখতে পেল ছায়া বারান্দায় বসে আছে। আদ্র সেদিকে এগিয়ে গিয়ে ছায়ার কাঁধে হাত রাখলো। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকাতেই আদ্রকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। আদ্র অস্থির হয়ে ছায়াকে জিজ্ঞেস করলো, ছায়া, আমার মেহু পাখি কেমন আছে এখন? ডক্টর কি বলেছেন, ঠিক হয়ে যাবে তো? আদ্রের অস্থিরতা দেখে ছায়া মুচকি হেসে, ভাইয়া রিল্যাক্স, মিহু আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, তবে মাথায় আঘাত পাতে সেন্সলেস হয়ে গিয়েছিল। থ্যাঙ্কস গড, আমার তো প্রাণ বাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ও এখন কোথায়? কেবিনে শিফট করবে এখন মেবি। তাদের কথার মাঝে ডক্টর এসে উপস্থিত হলো। আদ্র ডক্টরের দিকে পিঠ করে দাঁড়ানো, তাকে খেয়াল করেনি ডক্টর। তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, মিস মিহিয়ার গার্জিয়ান কি আপনারা? এবার ডক্টরের দিকে ফিরে আদ্র জবাব দিল, উনি মিস মিহিয়া নয় ডক্টর সাহেব, মিসেস মিহিয়া সারফারাজ, মাই ওয়াইফ। আর হ্যাঁ, আমরাই ওর বাড়ির লোক। এখন কেমন আছে আমার ওয়াইফ? আদ্রের কথায় বেশ অবাক হলো ছায়া। তার চেয়ে বেশি অবাক হলেন ডক্টর। তবে ডক্টর সাহেব নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বললেন, আলহামদুলিল্লাহ, সি নাও আউট অফ ডেঞ্জার। আদ্র ডক্টরের উদ্দেশ্যে মুচকি হেসে জবাব দিল। ও থ্যাঙ্কস। পিটপিট করে চোখ খুলতেই নিজের একটা আবদ্ধ ঘরে আবিষ্কার করলো মিহিয়া। ধীরে ধীরে উঠে বসলো সে। তাকিয়ে দেখলো চারদিকটা। ঘরটা বেশ বড় বললেই চলে, বেশ সুন্দর আর গোছালো রুমটা। কিন্তু এখানে কেন বুঝতে পারছে না। ও তো বাসায় না, না না, ওকে তো ওর ছোট মা মেরেছিল, যার কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। তাহলে এটা তো তাদের বাড়ির কোনো রুম নয়, ছায়াদের। কিন্তু ছায়াদের বাড়ির প্রত্যেকটা কোণা সে চিনে। তাহলে কার বাড়ি? সে এলোই বা কেমনে? হঠাৎ ওয়াশরুমের দরজা খুলতে চমকে উঠল মিহিয়া। মিহিয়াকে চমকে দিয়েই সেখান থেকে বেরিয়ে এলো আদ্র। আদ্রের এমন অবস্থায় রুমে দেখে ভয় পেয়ে গেল মিহিয়া। ভয় পেয়ে জড়সড় হয়ে বসলো। দুই হাঁটুর মাঝে মাথা দিয়ে ফুপিয়ে কান্না করে দিল সে। আদ্রের এতক্ষণ খেয়ালই ছিল না
তার রুমে আরেকজন মানুষের অস্তিত্ব বিরাজ করছে। কারো খুপিয়ে কান্নার আওয়াজে পেছনে ফিরতে মিহিয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বুঝতে পারল না সে কেন কান্না করছে। দ্রুত কাভার থেকে কাপড় নিয়ে চেঞ্জ করে নিল। আদ্রের ডাকে মাথা উঁচু করে তাকালো মিহিয়া। তার চোখে স্পষ্ট ভয়ের আভা ফুটে উঠেছে। মিহিয়ার কাছে গিয়ে দুগালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, মেহু পাখি, কেমন লাগছে এখন? আমি এইখানে কেন? প্লিজ আমায় যেতে দিন। বেশ, যাবে, তবে সুস্থ হও। না, আমি এখন যাব। এত কথা বলো কেন তুমি? আদ্রের ধমকে চুপসে গেল মিহিয়া। আদ্র এবার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, সেদিন কি হয়েছিল? আই মিন, তোমার এমন অবস্থা কে করেছিল? আদ্রের গম্ভীরতায় মিহিয়ার মনে ভয় ধরিয়ে দিল। এমনিতেই কিছুক্ষণ আগের ধমকে চুপসে গিয়েছিল, না জানে এখন যদি উত্তর না দেয় তাহলে। মিহিয়ার ভাবনার মাঝে আদ্র রেগে বলে উঠল, এই মেয়ে, কথা কানা যায় না? কি হয়েছিল বললাম সেদিন? সবটাই বলবা, মানে সবটাই। মিহিয়া এবার চোখ ছোট করে রেগে বলে উঠল, এই মিস্টার তিতকরলা, কথায় কথায় এত ধমক দেন কেন? বলছি এবার শুনুন, তারপর সব ঘটনা বলবো। প্রতিটা সেকেন্ডের হিসাব দিল আদ্রকে। মিহিয়ার কথাগুলো শুনে আদ্রর রাগে বোম হয়ে গেল, যেন এখনই ব্লাস্ট হবে। সে হাত যুগল মুষ্টিবদ্ধ করেও নিজেকে দমাতে পারছে না। তার প্রিয়তম সাথে করা অন্যায় সে কখনোই মেনে নেবে না। এর প্রতিশোধ তো সে নিবেই। মিহিয়ার কথা শেষ হতেই একজন সার্ভেন্ট খাবার নিয়ে দরজায় নক করলো। কামিন, শান্ত কণ্ঠে আসার অনুমতি দিল আদ্র। সার্ভেন্ট খাবারগুলো রেখে চলে গেল। রাগটাকে সে অনেক কষ্টে দমিয়ে নিজেকে শান্ত করে মিহিয়ার সামনে প্রেজেন্ট করছে। তাকে বুঝতে দেয়া যাবে না সে যে তার প্রতি করা প্রতিটা অন্যায়ের জবাব দেবে। তাই সে শান্ত হয়ে হাত ধুয়ে এসে বাবু হয়ে বসলো মিহিয়ার সামনে। মিহিয়ার মুখের সামনে এক লোকমা তুলে তাকালো ওর দিকে। নাও, হা করো। মিহিয়ার নাক মুখ কুচকে জবাব দিল, খাবো না। নো মোর ওয়ার্ডস, চুপচাপ হা করো, নইলে জোর করে খাওয়াবো। আদ্রের কথায় মিহিয়ার মুখ আপনা আপনি হা হয়ে গেল। আদ্র সুবিধা মতো লোকমাটা মিহিয়ার মুখে চালান করে দিল। এভাবে একে একে সবগুলো মিহিয়াকে খাইয়ে সে প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। কি মনে করে পিছনে ফিরে তাকালো মিহিয়ার দিকে, গম্ভীর স্বরে বলে উঠল, চুপচাপ খেয়ে থাকো, আমি এখন আসছি। হ্যাঁ, বলেই বাড়ি থেকে গেল আদ্র। এতক্ষণ আদ্রের সামনে কিছু বলতে না পারলেও এখন বসে বসে আদ্রের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো মিহিয়া। রাত 12:37। এ সময় তেমন কেউ ফোন দেয় না মাহবুব আলমকে, কিন্তু আজ ফোন পেয়ে বেশ অবাক হলেন তিনি। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা অপরিচিত গম্ভীর নারী কণ্ঠ ভেসে এলো মাহবুব আলমের কানে, আর সেটা হলো, কাজটা ভালো করলে না মাহবুব, এর প্রতিটার ফল তুমি ভোগ করবে। কে আপনি? ভয় পেয়ে জিজ্ঞেস করলো মাহবুব আলম। সময় হলেই জানতে পারবে, সেও শুন বলেই কল কেটে দিল মহিলাটি। মাহবুব আলম বেশ ভয় পেয়ে গেলেন, কিন্তু সে জানলো কেমন করে? আর তাকে তো সে নিজেই হাতেই কিছুই মেলাতে পারছে না মাহবুব আলম। তবে মিহিয়ার জন্য তার বেশ খারাপ লাগছে। আপন সন্তান বলে কথা, তবুও তাচ্ছিলের হাসি দিয়ে শুয়ে পড়ল সে। আপাতত এসব ভাবতে চাইল না। সাদা মেঘের ভেলায় ভাসিয়ে শরৎ বিদায় নিয়েছে সদ্যই। হেমন্তের শিশির বিন্দুতে সাদা কাশফুলের রঙও এখন ধূসর প্রায়। শীতের আগমনী বার্তায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের সোনারাঙা রোদ। বিকেলে 5টা না বাজতেই পশ্চিমে ঢলে পড়েছে সূর্য। গোধূলি লগ্ন পেরিয়ে জলদি নেমে আসছে সন্ধ্যা। ভোরের আলো ফুটতেই স্নিগ্ধ শিশির ভেজা সবুজ ধানের পাতাগুলো নুয়ে পড়েছে বাতাসে। সাত সকালে বয়ে আসা হিমেল হাওয়ায় টের পাওয়া যাচ্ছে ধীর পায়ে শীত নামছে প্রকৃতিতে। আর শিশির ভেজা ভোরে যেন জানান দিল ধীর পায়ে শীত আসছে। ভোরের আলো ফোটার আগেই প্রকৃতিতে আজ ভর করেছে ঘন কুয়াশা। চারিদিকে তাই আজ সূর্যের আভা ছড়ায়নি, নেমে এসেছে শীতের আমেজ।
শীতের সকালে বাগানে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর মনে হাঁটছে মিহিয়া। অনেকদিন পর এমন সুযোগ পেয়ে খুবই খুশি সে। শীতের জানান দিতেই কুয়াশার আচ্ছন্ন চাদর চারদিকে। ওই বাড়িতে থাকাকালীন সময়ে শুধু অত্যাচারের কারণেই এইটুকু শান্তিও থাকতে পারেনি সে। সেখানে শিশির ভেজা সকাল তো দূরে থাক, আজ এই মিষ্টি সময় মুহূর্তে মিহিয়ার সাথে আছে শাহানা ইয়াসমিন, আজের মা। উনি একেবারেই চলে এসেছিলেন সেদিনই, যেদিন মিহিয়া এসেছিল সালসাবিল মঞ্জিলে। সেদিনের পর থেকেই মিহিয়াকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছেন শাহানাজ ইয়াসমিন। হঠাৎ আজ সকালবেলা মিহিয়া আবদার করে বসলো সে নাকি বাগানে হাঁটবে, তাও খালি পায়ে। তিনি কি আর ফেলতে পারবে তার মেয়ের কথা? তিনিও সায় দিলেন মিহিয়ার কথায়। দুজন একসাথে হাঁটবে শিশির ভেজা সকালে। তাই তো আজ সকাল সকাল বেরিয়ে বাড়ির বাগানটাতে হাঁটছে মিহিয়াকে নিয়ে। মিহির বাচ্চামোগুলো খিলখিলিয়ে হাসি সব মিলিয়ে একটা ভালো লাগার মুহূর্ত গড়ে তুলছে আদ্রের মায়ের জন্য। আন্টি, আজ সকালটা বেশ ফুরফুরে, তাই না? মা, জানিস তোর আঙ্কেলের সাথে কতটা সময় না কাটিয়েছি, এমন বেশ রোমাঞ্চনীয় ছিল। তাই তো, আজ কেমন লাগছে? তোমার সাথে বেশ লাগছে। আমারও আজ প্রথম শীতের সকাল, তোমার সাথে খুব ভালো লেগেছে। এভাবে কথা বলছে দুজন আর আশেপাশে ঘুরছে। মিহিয়াকে নিজে পুত্রবধূ করার আরও একটা মোক্ষম সুযোগ নিলেন তিনি। এর হয়তো একটা কারণ আছে যেটা সকলের অজানা। সবকিছু সঠিক হলে শাহানা ইয়াসমিন এর মোক্ষম চালটাই চালবে। হঠাৎ আদ্রের এক ধ্যানে মিহিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলেন শাহানা ইয়াসমিন। নিজেই সেখান থেকে সরে এলেন, সুযোগ করে দিলেন আদ্রকে। আদ্র বুঝতে পেরে সেই সুযোগ মিহিয়ার ঠিক পেছনে চলে এলো। অনেকক্ষণ ধরে শাহানা ইয়াসমিনের উপস্থিত না পেয়ে পেছনে ফিরে তাকাতে চমকে উঠল মিহিয়া, কারণ ঠিক পেছনে আদ্র দু হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে মুচকি হাসি, যেটা যে কোনো মেয়েকেই ঘায়েল করতে যথেষ্ট। আর সেটাই এখন মিহিয়ার একমাত্র ভয় কারণ। আদ্র ঘোর লাগা দৃষ্টিতে মিহিয়ার দিকে তাকিয়ে আছে, মিহিয়াও তাকিয়ে আছে তার চোখের দিকে। কতটা গভীর তার দু চোখ, সরু চ্যাপটা নাক, দুঠোঁটের ঠিক নিচে লালচে একটা তিল, সিল্কি চুল যা ছেলেদের থাকতে নেই। সব মিলিয়ে একদম পারফেক্ট। মিহিয়া কখনো এতটা সামনে থেকে কোনো পুরুষ মানুষের দিকে তাকায়নি যতটা আজ আদ্রের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আদ্রের এহেন কথায় অবাক না হয়ে পারল না মিহিয়া। মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো, মানে হলো তুমি এমন চুল ছেড়ে দিলে কেন? জানো এই রূপে বারবার খুন হই আমি। যতবারই তুমি এই রূপে আমার সামনে আসো ততবারই আমি নিজেকে সামলাতে পারি না, যে বারবার ইচ্ছে করে তোমার মাঝে নিজেকে বিলিয়ে দেই। ইস, শখ কত! আপনি কেন আমার মাঝে নিজেকে বিলিয়ে দিবেন? ভালোবাসি তাই। কিন্তু আমি তো বাসি না বলেই হঠাৎ সে লজ্জামাখা মুচকি হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। আদ্র বোকার মতো মিহিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল, কিছুক্ষণ নিজে নিজেই মাথায় চাপড় দিল। আজও বোকা বানালো মেহু পাখি আমায়। উফ, মেয়েটা নির্ঘাত খুন করবে আমায়। আবারও একই কায়দায় মিহি তাকে মিষ্টি হাসি দিয়ে বোকা বানিয়ে চলে গেল। এমন করে গত 2 মাস যাবৎ যতবারই আদ্রতার কাছে আসতে চায় ততবারই সে তাকে বোকা বানিয়ে চলে যায়। সেদিনের পর থেকে এখন মিহিয়া আদ্রের বাসায় থাকে। রুমে এসে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে সে। যতবারই আদ্রতার মুখোমুখি কিংবা সামনে যায় ততবারই তার হার্টবিট এতটা ফাস্ট চলে যে সে হার্ট অ্যাটাক করার উপক্রম। উফ, আরেকটুর জন্য নির্ঘাত আর শেষ দিন ছিল আমার জন্য। ওই মানুষটা না। বলে কাভার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আজ ভার্সিটি যাবে, তাও 2 মাস পর। আদ্রের টোটালি নিষেধ ছিল, কিন্তু মিহিয়ার জোরাজুরিতেই সম্মতি দিল। তবে রিক্সা যাওয়া যাবে না। টানা 8 ঘন্টা পর শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ল মিহিয়া। এখন সোজা শাহানা ইয়াসমিনের রুমে যাবে, তারপর ব্রেকফাস্ট করে সোজা ভার্সিটি। অবশ্য গাড়ি নিয়ে যাবে, রিক্সা করে যাওয়া আদ্রের সরাসরি নিষেধ। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে মিহিয়া। কত অচেনা
লাগছে ক্যাম্পাসটা। কতদিন পর এলো ক্যাম্পাসে, সবকিছু যেন পাল্টে গেল। আসলে কোথাও বেশ কয়েকটা দিন যাওয়া না হলে পরবর্তীতে সেটা চিনতে বেশ অসুবিধা হয়। বাস্তবতা বলে কথা। চারিদিকে তাকিয়ে দেখলো মিহি। তার দেখার মাঝে এসে উপস্থিত হলো ছায়া। মিহিয়া ছায়াকে দেখা মাত্র জড়িয়ে ধরল। ফোনে টুকটাক কথা হলেও সামনাসামনি একদমই দেখা হয়নি, একদমই। কেমন আছিস মিহু? বেশ ভালো, তুই? বেশ ভালোই, তবে তোকে ছাড়া একদমই ভালো ছিলাম না রে। উফ, বাদ দে সব কথা, এখন ক্লাসে চল। হুম। দুজনেই হাঁটা দিল ক্লাসের দিকে। মাঝপথে তাদের থামিয়ে দিল একটা বখাটে। বখাটে বললে ভুল হবে, তার সিনিয়র। ফাইনাল ইয়ারে প্রায়শই মিহিয়াকে ডিস্টার্ব করে তারা, বিশেষত মিহিয়াকে। সেদিনের পর থেকে যেদিন আদ্র মিহিয়াকে সকলের সামনে কনসার্টে প্রপোজ করেছিল, প্রায় প্রতিদিনই এমন করত। 2 মাস পরে এসেও শান্তি পেল না তারা। আজও ঠিক একই রকম। মেহিজান, আমার প্রপোজাল কখন অ্যাকসেপ্ট করবা? কি হলো জান, বলো। কি সমস্যা আপনাদের? এভাবে পথ না আটকালে আপনাদের হয় না? নৌ শালিকা, আগে অ্যাকসেপ্ট করুক, তারপর আর আসবো না এভাবে পথ আটকাতে। মিহিয়া তাদের সাথে আর কথা না বলে ছায়া হাত ধরে নিয়ে এলো ক্লাসরুমে। তারপর প্রতিটা ক্লাস শেষ করে যে যার বাড়িতে চলে এলো। সেদিনের পর থেকে কেউ আর ফোন না করলেও বেশ ভয়ে ছিল মাহবুব আলম আর রোকেয়া বেগম। ভয়, তবে ভয়টা আরো বাড়িয়ে দিল কিছুদিন আগের ফোনটা, তাও রাত 3:33। এত রাতে ফোন দিলে মানুষের নিশ্চয় ভয় হওয়ারই কথা। ঠিক এরকমই ভয় পেলেন তারও। ভাবছেন তাহলে কি নিশ্চিত কোনো গভীর চক্রান্তে ফেসেছে তারা? কিন্তু তাদের এমন করে হুমকি দেওয়ার মানে বুঝতে পারছে না তারা। সর্বশেষ যে ছিল তাকে তো নিঃশেষ করে দিয়েছিল, সবশেষে তার মেয়েকেও। কিন্তু কেন তাদের আবারও এমন হুমকির সম্মুখীন হতে হচ্ছে? তাহলে তাদের সাথে অন্য কারো শত্রুতার সৃষ্টি হয়ে গেল নাকি? পূর্বের জের ধরে কেউ তাদের এমন হুমকি দিচ্ছে, নাকি তাদের চেনা জানা কেউ? কে বা হতে পারে? তাদের মনের ভেতর চলছে এসব আজগবীর চিন্তা ভাবনা। সামনে গিয়ে ঝড় আসতে চলেছে সেটাই ভাবছে মিস্টার মাহবুব ও মিসেস রোকেয়া। তবে আগন্তুকের বলে শেষ কথাটার হিসাব কিছুতেই মেলাতে পারছে না তারা। তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক কোনো শাস্তি, যেটা তাদের অজানা। শীতের সন্ধ্যায় পাখিরা সব ফিরে যায় আপন নীড়ে। অন্ধকারে শুরুতেই কুয়াশার আচ্ছাদিত হয়ে যায় চারিদিকটা। শিশিরে ভিজে যায় তৃষ্ণার্ত প্রকৃতি। সবচেয়ে সুন্দর দৃশ্য শীতের বিকেল বেলা, সূর্যের অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তের সময়টা। রক্ত লাল হয়ে ওঠে পশ্চিম আকাশ। আর সবচেয়ে লোভনীয় শীতের এই রাতখানা, যেথায় একদিকে কিছু মানুষ প্রিয়জনের সাথে সেরা মুহূর্তগুলো কাটানোর স্বপ্নে বিভোর হয়, অন্যদিকে কিছু মানুষ খুব কাছের মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয়। নির্ঘুম রাত কাটানো মানুষদের মাঝে মিহিয়াও একজন হয়ে উঠেছে। কিছুদিন যাবৎ স্বপ্নে নিজ বাবাকে নৃশংসভাবে হত্যা হতে দেখে আটকে আছে মিহিয়া। স্বপ্নে অসহ্য মৃত্যুর যন্ত্রণায় কাটায় মাহবুব আলম। কিন্তু তার বাবার এমন বেহাল দশা করা লোকটার চেহারা পুরোটাই ঝাপসা দেখে সে। অথচ সেই মুহূর্তেই তার বাবার দিকে তাকালে স্পষ্ট মাহবুব আলমের রক্তাক্ত মুখখানা দেখতে পায়। কিন্তু আগন্তুক ব্যক্তিটির চেহারা স্পষ্ট সম্পূর্ণরূপই ঝাপসা। কিন্তু কেন? লোকটি কি পুরুষ নাকি মহিলা সেটা বুঝতে না পারলেও এটা বুঝতে পেরেছে তার বেশভূষা অনেকটা মহিলার মতন। তাহলে কি তার বাবার এমন দশার পিছনে অন্য কোনো রহস্য আছে? স্বপ্নটা তার শোনা রোকেয়ার কথাগুলোর সাথে অনেকটা মিলে যায়, যার কারণে রোকেয়া ভাড়া করা লোকদের দিয়ে মেরে বাড়ির বাইরের রাস্তায় ফেলে দিয়েছিল। তাহলে কি তার স্বপ্ন আর বাস্তবে রোকেয়ার মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে? ভাবতে থাকে সে। ঘুমের ঘোরে একটা ভয়ঙ্কর স্বপ্নটাই খালি দেখছে সে। সকালে নিজ রুমে বসে এসব নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। ভাবনায় ছেদ পড়ল শাহানা ইয়াসমিনের ডাকে। মিহিমা, কি ভাবছো? শাহানা ইয়াসমিনের ডাকে প্রথম
হকচকিয়ে গেলেও পরে নিজেকে সামলে হালকা হেসে উত্তর দিল, এই তো মামনি, কিছু না। এই এমনি বসেছিলাম। আর সামনে পরীক্ষা তো, তাই একটু টেনশন হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। টেনশন নিও না মা, আদ্র তো আছেই, সেও ইকোনমিক্সের স্টুডেন্ট। আদ্রই তো তোমাকে হেল্প করবে। এখন চলো ফ্রেশ হবা, আজ একটা বিশেষ জায়গায় নিয়ে যাব তোমায়। কোথায় মামনি? সেটা না হয় গেলেই জানতে পারবে। হুম, লক্ষ্মী মা আমার, যাও ফ্রেশ হয়ে নাও। আচ্ছা যাচ্ছি। শাহানা ইয়াসমিন খুশি মনে মিহিয়ার রুম থেকে প্রস্থান করলেন। আজ মিহিয়ার সামনে রহস্যের কিছুটা খোলসা করবেন বলে ভেবেছেন, তাই তার এমন প্রস্তুতি। মাহবুব আলম ও রোকেয়া বেগম দুজনই তাদের পার্সোনাল উকিল জামাল শিকদারের চেম্বারে বসে আছে। দুজনই আজ আর্জেন্ট দেখা করতে চেয়েছিলেন অ্যাডভোকেট জামাল শিকদারের সাথে। প্রপার্টি সম্পর্কিত কিছু বিষয়ে মাহবুব আলম বলে উঠলেন, হ্যাঁ জামাল সাহেব, ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আপনাকে আর্জেন্ট দেখা করতে বলেছিলাম। তো শুরু করুন। আসলে আমরা চাই প্রপার্টিগুলো সব নিজেদের নামে করে ফেলতে। তো আমার মেয়ে মানে যে ছিল মিহিয়া, ও সব কি এখন নিজের নামেই করা যাবে? হোয়াট, কি যাতা বলছেন? ওর ভাগের সবগুলো প্রপার্টি ওরই থাকবে। ওর ইচ্ছের বিরুদ্ধতা করে এসব নেওয়া যাবে না। তবে একটা সুযোগ আছে। সুযোগের কথা শুনে মাহবুব রোকেয়া দুজনই দুজনের দিকে তাকালো, শান্ত হয়ে বলল, কি সুযোগ? চমকে উঠল দুজনই। মার্ডার করতে হবে কাকে? দুজনই উৎসুক দৃষ্টিতে তাকালো উকিল সাহেবের দিকে। মানে? মানেটা, হ্যাঁ, আপনাকে আপনার মেয়ে মিহিয়াকে মার্ডার করতে হবে, কেউ জানবে না। অ্যান্ড ইট হ্যাজ টু বি ডান ইন সাচ আ ওয়ে দ্যাট নো ওয়ান ইভেন ফিল ইট। তারপর আর কি, সব কিছুর মালিক আপনারাই, এবং এটার সকল দায়িত্ব আমি নেব। ট্রাস্ট মি। মাহবুব আলম ও রোকেয়া বেগমের চোখ চকচকিয়ে উঠল। তাদের চক্ষুশুলকে দূর করতে পারলেই খেল খতম। হ্যাঁ, মাহবুব আলমের সকল সম্পত্তির মালিক মিহিয়া, যেটা মিহিয়ার দাদা ওর নামেই করে গিয়েছিল। রোকেয়া বেগম হলো মিহিয়ার বাবার প্রাক্তন, যার সাথে কলেজ লাইফ থেকেই প্রেমে মত্ত ছিল মাহবুব আলম। মিহিয়ার মায়ের মিসিংয়ে মাহবুব আলম আর রোকেয়া বেগমের হাত রয়েছে, সেটাতে নিশ্চিত হলো মিহিয়া। কারণ শাহানা ইয়াসমিন মিহিয়াকে সেখানেই নিয়ে গিয়েছিল যেখানে মাহবুব আলম আর রোকেয়া বেগম আজ গিয়েছিল, মানে জামাল শিকদারের কাছে। মিহিয়া আহত দৃষ্টিতে শাহানা ইয়াসমিনের পানে তাকালো। শাহানা ইয়াসমিন তাকে অভয় দিলেন আর শান্ত থাকতে ইশারা করলেন। তাদের ভাবনার মাঝে মাহবুব আলম বলে উঠলেন, আমি এখনই চাই ওই মিহিকে মার্ডার করতে। আমার সম্পত্তির প্রয়োজন। এতে যদি নিজের আপন কাউকে বিসর্জন দিতে হয়, তাতেও আমার হাত কাঁপেনি আর কাঁপবেও না। অল ডু দ্যাট অ্যাট এনি কস্ট। ওকে, তাহলে নেমে যান নিজেদের কাজে। যতই তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে ততই আপনার লাভ মিস্টার মাহবুব। মনের কথাই বললে মিস্টার জামাল। আমরা তাহলে আজ উঠি, ঠিক 1 মাস পর দেখা হবে। সি ইউ ভেরি সুন। বের হয়ে গেল মাহবুব আলম ও রোকেয়া বেগম। তবে মাহবুব আর রোকেয়া বের হওয়ার আগ মুহূর্তেই মিহিয়াকে নিয়ে শাহানা ইয়াসমিন আড়ালে চলে এলেন। তারপর খুব সাবধানতার সাথে সেখান থেকে সরে নিজেদের গাড়িতে চড়ে বসলেন। মিহিয়া মাথা নিচু করে বসে রইল। সে ভাবছে, যাকে সে নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করতেন, আজ সে মানুষটাই তাকে খুন করার চিন্তায় মেতে আছে। তাহলে কি পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থে এতটাই অন্ধ যে তার প্রিয় মানুষের প্রাণ নিতে এতটুকু পরিমাণ হাত কাঁপে না? তবে কি তার মায়ের হত্যাকারীও তার বাবা? না না, কোনো বাবা নয়, সে বাবা হতে পারে না। সে একজন খুনি, স্বার্থলোভী খুনি। তাহলে স্বপ্নটা কি এই রহস্য উদ্ঘাটনে কোনো হেল্প করবে আমায়? কেনই বা এমন বিকৃত স্বপ্ন দেখেছি আমি মিস্টার মাহবুবকে নিয়ে? সেই বা কেন এমন করে মৃত্যু যন্ত্রণায় কাতর হবে? ভাবতে লাগলো মিহি। তবুও সে মনে মনে আওড়াচ্ছে। মিহিয়াকে কোনো কিছু আওড়াতে দেখে শাহানা ইয়াসমিন মিহিয়ার দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিলেন। হ্যাঁ, শাহানা ইয়াসমিন নিজেই ড্রাইভ করে এসেছিল মিহিয়াকে সাথে নিয়ে। তিনি তো এটাই চেয়েছেন, এই নির্লজ্জ পাষাণ মানুষটার আসল রূপ দেখিয়ে দিতে পেরেছেন। তিনি সেই কাজটা করতে আজ, যেটার জন্য এত দিন অপেক্ষায় ছিলেন।
মিহিয়ার আসার আগেই আদ্র বাড়ি এসেছে। অবশ্য এসে প্রথমে মিহিয়ার খোঁজ নেয়ার মুহূর্তে যখন সার্ভেন্টদের কাছে থেকে জানতে পারলো তারা বের হয়েছে, তাই আর কিছু বলেনি, না হয় তুল কালাম বাঁধিয়ে ফেলতো বাড়িতে। আজ অনেক দিন পর লাইভে আসবে আদ্র, একদম বাড়িতে বসেই করবে লাইভ। সেদিন মিহিয়াকে প্রপোজ করার পর আর দেখা যায়নি তাকে। সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সে, কিন্তু আবারও লাইভে আসতে হলো তাকে। তাই আজ সময় পেয়ে চলে এলো। লাইভে তার ভক্তদের জোয়ার বইছে, এক একজনের এক এক মন্তব্য আর প্রশ্নের প্লাবন। সবার প্রশ্নের উত্তর দিতে না পারলেও কিছু কিছু উত্তর দিয়ে কথা বলা শুরু করলো। হ্যালো গাইস, অনেকদিন পর চলে এলো তোমাদের সাথে লাইভে। আজ তোমাদের পছন্দের কিছু গান গাইব, আর সবগুলোই তোমাদের পছন্দের। আই হোপ যে সব গানে পছন্দের হবে তোমাদের। সো লেটস স্টার্ট ইট। শুরু করলো পছন্দের একটি গান, যেটা মেহিয়ারও পছন্দের তালিকায় সবচেয়ে ঊর্ধ্বে। এভাবেই বেশ কয়েকটা গান গেয়েছে সে, প্রতিটা গান মিহিয়ার পছন্দের। তার কারণও আছে, সে তার রুমের বড় আয়নাতে মিহিয়াকে দেখেছে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে। সে জানে মিহি তার গানের প্রচণ্ড রকম ভক্ত, তাই সে প্রতিটি গানই গেল মিহিয়ার পছন্দে, যেগুলি মিহি প্রতিদিনই শোনে। মিহি অবাক হলো যে আদ্র আজ তার পছন্দের সব গান গাইছে। মনে মনে সে আদ্রকে ধন্যবাদ দিল যে তার মন ভালো করে দেওয়ার জন্য। আর আদ্র সেদিকে তাকিয়ে মুচকি হেসে কয়েকটা গান গেয়ে দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দ্রুত লাইভ এন্ড করলো। তারপর এগিয়ে গেল দরজার দিকে, যেখানটায় তার প্রিয়সীর উপস্থিত জানান দিচ্ছে। মিহিয়া গান শোনার এতটাই মত্ত ছিল যে পারিপার্শ্বিক ভাবনা নিয়ে কোনো হুঁশ ছিল না। আদ্র একদম সোজা হয়ে পকেটে দুহাত গুজে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল মিহিয়ার সামনে। হঠাৎ গান বন্ধ হওয়ায় ফুঁসে এলো সে আদ্রের রুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সামনে আদ্রকে এমনভাবে দেখবে সে ভাবতেও পারেনি। চমকে গেল সে। তাড়াতাড়ি চলে যেতে নিলে আদ্র মিহিয়ার কোমর ধরে কাছে টেনে নেয়। আদ্রের এমন ব্যবহারে আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেল মিহি। গোল গোল হয়ে এলো চক্ষু জোড়া, মুহূর্তেই লজ্জা গাল দুটো লাল হয়ে গেল তার। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে দু মানব মানবী, আকাশ পানে চেয়ে আছে দুজনই, একে অন্যের উষ্ণতা নিচ্ছে আপন মনে। আজ অনেক কষ্টে মেহিয়াকে ছাদে আনতে সক্ষম হয়েছে আদ্র। সেদিন লাইফে আসার পর থেকেই আদ্রের থেকে বেশ দূরে দূরেই থাকছে সে। আদ্রের উপস্থিতিতে মেহিয়া যেন নিজের মাঝে থাকে না, হারিয়ে যায় নতুন দুনিয়ায়। কেন এমন হয় সেটা মিহিয়া ধারণাতীত, তবে তার ভীষণ ভালো লাগা কাজ করে আদ্রের উপস্থিতি। দুজনের ভাবনার মাঝেই আদ্রই প্রথম শুরু করলো। অনুভূতির মায়াজালে ভালোবাসার অন্তরে নিহিত থাকে বিচ্ছেদের বেদনা। যাকে বিচ্ছেদ বলা হয় তাকে একান্ত আপন করে পাওয়া ও বলা যেতে পারে, কেননা এই প্রেমে নিষেধ নেই, প্রিয় নেই, আছে কেবলমাত্র প্রিয়ের জন্য গভীর অনুরাগ। এই প্রেমে প্রণয়ের স্মৃতিটুকুই থেকে যায়, আর বাকি সকলই বিলুপ্ত পথে। ভালোবাসা হৃদয়ের কতটা জুড়ে বিস্তৃত হয়ে আছে তার প্রকাশ ঘটে যায় মুহূর্তে মুহূর্তে। ভালোবাসা প্রকাশের নয়, ভালোবাসা অনুভবে পূর্ণতা পায়। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা তত নীরব, তত গোপন। ভালোবাসা প্রকাশের মধ্যে দিয়ে প্রমাণ যায় না, ভালোবাসা অনুভূতির মাধ্যমে বিস্তার লাভ করে। অনুভূতির মধ্য দিয়েই মনে প্রেমানুভূতির স্রোত ধারা প্রবাহিত করে। আর ভালোবাসা দুটি প্রাণের মিলন, মিলন দুটি মনের। সেখানে ভালো লাগা কেবল একটি অনুভূতির লক্ষণ মাত্র, যেটা নিতান্তই ক্ষণিকের মোহ। আর ভালোবাসা সে তো চিরস্থায়ী, চিরন্তর সত্য। আকাশের দিকে তাকিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলো আদ্র। পাশে অবাক চোখে চেয়ে আছে মিহিয়া আদ্রের দিকে। কি সুন্দর করে ছন্দ মিলিয়ে দিল সে, মনটা ছুঁয়ে দিল একদম। এই কদিন আদ্রের প্রতি বেশ দুর্বলতা অনুভব করছে সে। আগে থেকেই একটা দুর্বলতা ছিল তার প্রতি, কিন্তু এখন সে হাড়ে হাড়ে বুঝতেই পারছে আদ্রকে সে ভালোবেসে ফেলেছে, যেটা পরিধি গভীর। কোনো খুঁত নেই এই অনুভূতিতে। মিহিয়াকে তার নিজের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে লেডি কিলারের মুচকি হাসি দিল।
যেটাতে তার হার্টবিট মিস হয়ে যাওয়ার জোগাড়। মুহূর্তে আদ্রের মুচকে হাসি দেখে লজ্জায় মুখ নামিয়ে নেয় মিহিয়া। প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছে আজ। আদ্র এমন মলিন কণ্ঠে বলল, মিহি তুমি বুঝতে পারছো না কেন? তোমায় ভালোবাসি আমি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আই লাভ ইউ মিহি। অ্যান্সার মে মিহি। আচ্ছা কি করলে তুমি আমায় বুঝবে বলো? চমকে গেল মিহি। এই প্রথম আদ্র তাকে মিহি বলে সম্বোধন করলো। যে মানুষটা তাকে কত নামে ডাকতো আজ তার এমন অসহায়তে থমকে গেল সে। কিছুক্ষণ আগে মুহূর্তেই আদ্র তাকে মিহু পাখি, শ্যামা পাখি আরো কত নামে ডেকেছে, কিন্তু এখন আদ্রের এই করুণ কণ্ঠে মুহূর্তেই মিহিয়ার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সে আদ্রের অনুভূতি বুঝতে পেরেছে। আদ্র তাকে ভালোবাসে নিজের চেয়েও বেশি, এটাও বুঝতে পারছে আদ্র তাকে ছাড়া কতটা অসহায়। সাথে সাথে মিহিয়া নিজের সকল জড়তা ভুলে দুপায়ের উপর নিজের দুপা রেখে আদ্রের কপালে কপাল ঠেকালো। তারপর দু চোখ বন্ধ করে সরাসরি বলে ফেলল, আমিও ভালোবাসি আপনাকে সেই প্রথম থেকেই। লাভ ইউ টু মিস্টার আহান সারফারাজ। আদ্র এক নিঃশ্বাসে বলে দিলাম। মিহিয়ার কথায় অবাক হলেও মুখে বিজয়ের হাসি, যেন সে বিশ্ব জয় করে নিয়েছে মুহূর্তেই। মুখের হাসিটা চওড়া করে মিহিয়া বলে উঠল, সত্যি বলছো মিহু পাখি? আর সিরিয়াস? এবার বেশ লজ্জা পেল মিহিয়া। এমনিতেও যে কাজ করলো তাতে তার অবস্থা যায় যায়। এখন আদ্রের প্রশ্নের উত্তর দিবে কি? সে তো সিরিয়াসলি আদ্রকে ভালোবাসে, তাহলে সে আবারও এই প্রশ্ন করছে কেন? তার নীরবতা দেখে আদ্র মনটা খুশিতে তড়াৎ করে লাফিয়ে উঠল। সত্যি মিহু পাখি? আজ আমি ভীষণ রকম খুশি। আমার প্রপোজাল অ্যাটলাস্ট তুমি অ্যাকসেপ্ট করলা। আই এম হ্যাপি টুডে বলে মুহূর্তে মিহিয়াকে কোলে তুলে নিল আদ্র। কি করছেন কি? পড়ে যাব। কথা বলার আগেই মিয়াকে চুপ করিয়ে দিল আদ্র। No more words. Just enjoy this moment. You don't know what. It's our first loving day. আদ্রের কথায় চুপ হয়ে গেল মিহি। সেও তো উপভোগ করতে চায় তার ভালোবাসার প্রথম দিন, তাই চুপ করে আদ্রের কর্মকাণ্ড দেখছে। কখনো এতটা কাছে আসেনি কোনো পুরুষই, তাই ফিলিংসটাও একটু বেশি রোমান্টিক ওর জন্য। এভাবেই সূচনা হলো নতুন একটি বিশুদ্ধতম ভালোবাসার। তাদের জন্য একরাশ শুভকামনা প্রকাশ করলো আড়ালে লুকিয়ে থাকা শাহানা ইয়াসমিন। হ্যাঁ, তিনিও শুনতে চেয়েছিলেন মিহিয়ার মনের কথাটা। তিনি আগেই বুঝেছিলেন মিহিয়া আদ্রকে পছন্দ করে, শুধু পছন্দ নয় মনে মনে ভালোবাসে। তাই আদ্রকে বুঝিয়ে বলেছিল যেন সে আরও একবার তার মনের কথাটা মিহিয়ার সামনে প্রকাশ করে। তাই করলো আদ্র। 2 বছর পর বিডিতে পা রাখলো নিতু, নিহারিকা নিতু। আহান সারফারাজ আদ্রের মামাতো কাজিন, তবে তাকে একদমই দেখতে পারে না আদ্রের মা শাহানা ইয়াসমিন। আপন ভাইয়ের মেয়ে হলেও ওর প্রতি একটা ঘৃণ্য মনোভাব কাজ করে শাহানা ইয়াসমিনের কাছে। কেন দেখতে পারে না সেটা শাহানা ইয়াসমিনের অজানা, তবে তাকে অপছন্দের বিষয়টি তার কাজে কর্মে বুঝতে পেরেছিল নিতু, কিন্তু সেটার ধার ধারে না সে। কারণ আদ্রকে হাত করতে পারলেই তো হলো। আদ্রে তার হাতের পুতুল বানিয়ে ওই বজ্জাত মহিলাটাকে বাড়ি ছাড়া করবে বলে আশা করে সে। তা নিয়ে আপাতত মাথা ঘাটাইতে চায় না সে। এছাড়াও তার আরেকটি চমকপ্রদ পরিচয় আছে, সেটা হলো সে মাহবুব আলমের বেস্ট ফ্রেন্ড হায়দার জামানের একমাত্র মেয়ে, যেটা আর কেউ না জানলেও শাহানা ইয়াসমিন আর সাহেলা ইয়াসমিন ঠিকই জানতেন। সাহেলা ইয়াসমিন মিহিয়ার মা। তারা দুবোনেই ছোট হলো হায়দার জামান। হায়দার জামানের ফ্যামিলি অবশ্য বিদেশেই থাকে, মানে সুইজারল্যান্ডে। নিজস্ব ব্যবসা আছে তার সেখানে। তবে এখন শুধু নিতুই এসেছে বিডিতে মাহবুব আলমের বাসায় থাকতে। সে তাকে নিয়ে যেত রোকেয়া বেগম, আর মাহবুব আলম এসেছে। অবশ্য সে আদ্রের বাসায় থাকতে পারত, তবে সেটা তার কাজের বাধা দেওয়ার মূল ফটক বলে মাহবুব আলমের বাসায় থাকা। তাকে দেখে এগিয়ে এলো তালা দুজনই। কেমন আছো নেহামা? খানিকটা হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞেস করলো রোকেয়া বেগম। হাসি মুখে উত্তর দিল নিতু, বেশ ভালোই। আপনারা? আমরাও ভালো।
আচ্ছা, কথা তো বাসাতেও বলা যাবে, তাই না? বেশ ব্যস্ততার সাথে বললেন মাহবুব আলম, যেন সে এই মুহূর্তেই বেশ ব্যস্ত। কেন সে এরকম করছে সেটা একমাত্র সেই জানে। মুচকি হেসে মাহবুব আলমের কথায় সায় দিল নিতু। মাহবুব আলম ড্রাইভারকে নির্দেশ দিলেন নিতুর আনা জিনিসপত্রগুলো গাড়ির বগিতে নেয়ার জন্য। তারপর তিনজনই গাড়িতে উঠে বসলো। খুশি মনে তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সবার চেয়ে বেশি খুশি নিতু। বেশ খুশি সে আদ্রকে নিজের করে নিবে ভেবে। মুখে তার নিষ্ঠুরতার হাসি ফুটে উঠল। যে কারো জীবনকে ধ্বংস করে দিতেই যথেষ্ট। তবে সে এখনো জানে না এই তার নিষ্ঠুরতা তার নিয়তিকে কোন জায়গাতে দাঁড় করিয়ে দেয়। ফ্রান্সের রাজধানী শহর প্যারিসের কোনো একটি রাজকীয় বাড়িতে একরঙা একটি সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। বয়স বেশি হলে 50-এর কাছাকাছি হবে। মাথার চুলগুলো সবে হালকা পাক ধরেছে, তাতেই বেশ লাগছে তাকে। আর বাড়ির বাইরেরটা যত সুন্দর হোক না কেন, বাড়ির ভেতরকার সৌন্দর্যের সাথে বাইরের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। তার ধ্যান ভাঙল একজন নারী কণ্ঠে। ডাক শোনা মাত্রই ধীরে ধীরে মাথা তুলে তাকালেন সেদিকে। অস্ফুট স্বরে উচ্চারণ করলো, তোমাকে এই অবস্থায় এখানে কে আসতে বলেছে সাহেলা? বলে এক প্রকার অস্থির হয়ে ছুটে গেল মধ্যবয়স্ক লোকটি। তার এমন অস্থিরতা দেখে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল শাহেনা ইয়াসমিনের। মনের অজান্তেই বলে ফেললেন, ঠিক আগের মতোই তুমি অস্থির হয়ে যাচ্ছ মাহবুব, ঠিক যেমনটি আগে করতে। তো অস্থির হব না তো কি? এই শরীর এখানে কেন আসতে গেলে বলো তো? আহা, এত অস্থির না হয়ে বসতে দাও তো আমাকে। বলেই শাহেলা ইয়াসমিন সোফায় বসে পড়লেন। তার ঠিক পাশেই বসলেন মাহবুব আলম। হ্যাঁ, এরা দুজনেই মিহিয়ার আসল বাবা মা, বাকি দুজনেই কালপ্রিট। তবে মাহবুব আলম বলে সেজে থাকা বাকি জন তো সেই যে প্রতিটা মানুষকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে। আর কতদিন এইভাবে থাকবে মাহবুব? আমার তো মিহিকে কাছে পেতে মন চাইছে। কতদিন কাছে পাই না আমার মেয়েটাকে। কখন সামনাসামনি দেখবো আমার মেয়েটাকে? আহা সাহেলা, উত্তেজিত না হয়ে ধৈর্য ধরো। নিশ্চয়ই তোমার জানা মতে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। কিন্তু আর কতদিন? সময় ঘনিয়ে এসেছে সাহেলা। এবার শুধু সত্যি উন্মোচিত হওয়ার পালা। জাস্ট ওয়েট এ ফিউ ডেজ। কিন্তু একটা সমস্যা। বিস্ময় নিয়ে মাহবুব আলমের দিকে তাকালেন শাহেলা ইয়াসমিন। ফের জিজ্ঞেস করলেন, কি সমস্যা মাহবুব? সমস্যা হলো আমার ছেলে মাহিন। সে কি এখন এই সময় আমাদের বিড়িতে যেতে দিবে? কেন দিবি না কেন? আর বিডি যাবে মানে? ওফ, তুমি সাংবাদিকের মতনই জেরা শুরু করলা দেখি। বিড়িতে না গেলে আমাদের মিহিকে আনবো কেমনি? আর ওই মানুষগুলোকে শাস্তি দিব কেমনি? ও এই ব্যাপার, আদ্রকে বলবো, ও এর ব্যবস্থা নিবে। কিন্তু এই ব্যাপারে আদ্রকে না জড়ালে ভালো হতো না সাহেলা? এবার শাহেলা ইয়াসমিন মুচকি হাসি দিলেন মাহবুব আলমের কথায়। মাহবুব আলমের প্রত্যুত্তরে বললেন, মেয়ের ব্যাপার যেহেতু মেয়ের জামাইয়ের একটা দায়িত্ব আছে না, আদ্র না হয় সেটাই করুক, কি বলো? ওকে, অ্যাজ ইউ উইশ। ফ্রেশ হয়ে এসো, তোমায় ব্রেকফাস্ট দিই। সার্ভেন্ট তো আছেই। তাছাড়া তোমার এই শরীরে সব কিছু অ্যালাউ করবো না। কিন্তু আমি আমার সাথে চলো, রেস্ট নিবে। কিন্তু? কোনো কিন্তু নয়, চলো। মাহবুব আলম শাহেলা ইয়াসমিনকে জোর করে নিয়ে এলেন রুমে। দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক আগের মতনই, প্রেমের বিয়ের বলে কথা। মাহবুব আলম আর শাহেলা ইয়াসমিন প্যারিসে থাকে তাদের ছেলে মাহিন মুফাসসিরকে নিয়ে। অবশ্য এখানে পড়ালেখার পাশাপাশি নিজেদের ব্যবসায় একা হাতে সামলায় মাহিন। মাহিন মিহিয়ার ছোট ভাই, বছর দেড়েক এর ছোট বড় দুজন। মিহিয়ার আসল নাম মিহিয়া মুবাশশারা। মাহিন যখন শাহেলা ইয়াসমিনের গর্ভে ছিল, মানে শাহেলা ইয়াসমিনের অন্তঃসত্ত্বার 2 মাসের সময়, তখনই একটা ঝড় ঠিক কালবৈশাখীর মতনই তাদের জীবনটা পাল্টে দিয়েছে। ছিনিয়ে নিল তাদের থেকে তাদের আদরের সেই মেয়েটিকে। সেদিন মাহবুব আলমকে স্বার্থপর হতে হয়েছিল নিজের অনাগত সন্তান আর প্রিয়তমা স্ত্রীর জন্য। তবুও সেদিন তিনি মিহিয়াকে পুরো মেলায় পাগলের মতো খুঁজেছিলেন।
খুঁজাখুঁজির পরও যখন পাননি, তখন ভারাক্রান্ত মনে আপন স্ত্রীকে নিয়ে চলে যায় আদ্রের বাসায়, মানে শাহানা ইয়াসমিনের বাসায়। আদ্রের বাবা তখন প্যারিসে থাকতেন। অবশ্য তখন আদ্রের বয়স 12 বছরের বেশি নয়। অবুঝ ছিল না সে। আর শাহানা ইয়াসমিনই মিহিয়ার সেই খালামণি, যার কথা মিহি প্রতিদিনই শাহানা ইয়াসমিনকে বলে। কিন্তু আদ্রের মা এখনো নিজের পরিচয় দেননি মিহিকে। অবশ্যই এর যুক্তিগত একটা কারণ আছে। আদ্রের মা শাহানা ইয়াসমিন, মিহিয়ার মা শাহানা ইয়াসমিন আর নিতু বাবা হায়দার জামান একই বাবা মায়ের 3 সন্তান। হায়দার জামানের সাথে শাহানা ইয়াসমিনের যোগাযোগ থাকলেও শাহিলা ইয়াসমিনের রাখেনি তার সাথে কোনো যোগাযোগ। তার সাথে শুধু শাহানা ইয়াসমিনের যোগাযোগই আছে। হায়দার জামানের সাথে তিনি যোগাযোগ ইচ্ছে করেই রাখেননি, তাও নয়। তাদের জীবনটা এমন লণ্ডভণ্ড করার ক্ষেত্রে হায়দার জামানের ভূমিকাটাই মুখ্য ছিল সেদিন। তার কারণে শাহিলা ইয়াসমিনের সাজানো সংসারটা ভেঙেছিল। এর প্রতিটা প্রতিশোধ শাহিলা ইয়াসমিন নিজেই নিবে বলে পণ করেছিল সেদিন। আর আদ্র মিহি যে আপন খালাতো কাজিন, সেটা তাদের নিজেদেরই অজানা। সবটা জেনেও শাহানা ইয়াসমিন চুপ রইলেন, আসল রহস্য উন্মোচনের অপেক্ষায়। তিনি জানতে চান এসবের পিছনে মূলত কে রয়েছে। সকাল সকাল আদ্রকে নিজের রুমে দেখে চমকে গেল মিহিয়া। আচমকা এমন সময় তার রুমে ঢুকবে সেটা সে ভাবতেই পারেনি। একভাবেই তাকিয়ে আছে আদ্রের দিকে। দরজায় হেলান দিয়ে মিহির উদ্দেশ্যে বলে উঠল, দেখা শেষ? আদ্রের কথায় হুঁশ এলো মিহিয়ার। চোখ ছোট করে ওর দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, সকাল সকাল আপনি আমার রুমে কি করছেন? আমার জান পাখিকে দেখতে এলাম তোমায় ঘুমিয়ে থাকতে কেমন লাগে। বাট লোক, দ্য ফরচুন ইজ ব্যাড। মানে? এত কিউট করে মানে বলো না তো। এমনিতেই তোমাতে বিভোর হয়ে আছে। এই কিউট কিউট কথায় আবারও প্রেমে মতো করে দিব নাকি বলো তো? বলেই এগোতে লাগলো মিহিয়ার দিকে। আদ্রর এরূপ আচরণে মিহিয়ার গালে স্পষ্টতর লজ্জাভাব ফুটে উঠেছে। গালের দুপাশে লাল হয়ে এলো। কিন্তু পরক্ষণে আদ্রের এহেন কাণ্ডে মিহিয়ার চক্ষু চড়ক গাছ। কারণ আদ্র ঠিক মিহিয়ার সামনে ঘোর লাগা দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মিহিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আদ্র, কন্ট্রোল ইউর সেলফ। নো মোর সিঙ্গেল ওয়ার্ডস। আদ্র প্লিজ, এমন করবেন না। বলতে না দিয়েই আদ্র সদ্য মিহির ভেজা চুলের নাক ডুবিয়ে দিল। অতঃপর সে হারিয়ে গেল মিহিয়ার মাঝেই। সকালবেলা জানালার ফাঁকে রোদের আলো প্রবেশ করলো ঘরে। আলোটা সরাসরি পড়ল নিতুর গায়ে। বিরক্ত নিয়ে তাকালো জানালার দিকে। তার সাধের ঘুমটা ভেঙে গেল এই বিরক্তিকর রোদের আলোতে। আড়মোড়া করে উঠে বসলো। লেয়ার কাট চুলগুলো আর একটু উপরে করে ঝুঁটি বেঁধে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই তার চোখ পড়ল টেবিলের উপর শ্যামবর্ণে হাস্যোজ্জ্বল তরুণীর দিকে। সদ্য ঘুম ভাঙা কাচের চোখে ঝাঁপ লাগাতে এগিয়ে গেল সেদিকে সে। স্পষ্টতর হওয়ার সাথে সাথেই মাথায় যেন আগুনের ফুলকি বয়ে গেল তার একমাত্র সম্পত্তির পাওয়ার পথে কাটা সে। হ্যাঁ, সেটা মিহিয়ার ছবি ছিল। রুমটাও ছিল মিহিয়ারই। গতকাল রাতে জার্নি করে আসার কারণে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল নিতু, তাই রুমটা ঘুরে দেখা হলো না তার। এখন সে সবচেয়ে বেশি অবাক হলো এটা মনে করে, মিহিয়ার ছবি এখানে কেন? তাহলে কি এ বাড়ির সাথে মিহিয়ার কোনো যোগসূত্র আছে? মেলাতে পারছে না সে, তাই মাথা চেপে ধরে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। দ্রুত ফ্রেশ হয়ে এসে সোজা চলে গেল রোকেয়া বেগমের রুমে, তার মনে ঘুরপাক খাওয়া সকল প্রশ্নের জবাব পেতে। হঠাৎ রোকেয়া বেগম নিজের রুমে নিতুকে দেখে চমকে গেলেও নিজেকে সামলে নিলেন। অবশ্য মাহবুব আলম নামের পরিচিত ব্যক্তিটি অনেক আগেই কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল, তাই সে এই মুহূর্তে তাদের সামনে নেই। নিতু রোকেয়া বেগমের উদ্দেশ্য করে বলা শুরু করলো, আন্টি, আমার কিছু প্রশ্ন আছে। আমি জানি, তবে সব কিছুর উত্তর পাবে। এখন কিছুই জিজ্ঞেস করলেও সকল প্রশ্নের উত্তর পাবে না, তাই অপেক্ষা করো, সব পেয়ে যাবে। কেমন? তবে তোমার একটা প্রশ্নের উত্তর হলো, এটা মিহিয়ার বাড়ি।
যাকে কিছুদিন আগে আদ্র নামে একজন সিঙ্গার প্রপোজ করেছিল হাজারো মেয়েদের ভিড়ে একটা কনসার্টে, যে কিনা বিডি ফেমাস একজন সিঙ্গার। রোকেয়া বেগমের কথায় নিতু অবাক হলেও ঠিক তার পরিকল্পনার প্রধান শত্রু তার হাতের কাছে ভেবে খুশি হলো। তবে সেটা সে প্রকাশ করলো না, যেন কেউ তার কাজে বাধা হয়ে না দাঁড়ায়। নিজেকে সামলে নিয়ে হালকা হেসে উত্তর দিল, থ্যাঙ্কস উত্তর দেওয়ার জন্য। চলো ব্রেকফাস্ট করে নিই। আচ্ছা চলুন। দুজনে চলে গেল নিচে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। রাত 12:45। আদ্র ভাবনায় ব্যস্ত। মিহি ভাবছে কেমন করে সে আদ্রের প্রেমে পড়ে গেল। সে নিজেই জানে না কেমন করে আদ্র তার প্রতি এত মত্ত হলো, সেটাও তার অজানা। আর তার প্রতি আদ্রের এমন ভালোবাসা মিহিকে এক অন্য জগতে হারিয়ে দেয়। হঠাৎ মেসেজের আওয়াজে ভাবনায় ছেদ পড়ল মিহিয়ার। মোবাইলের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, যেটা হয়তো কারো জীবনকে ধ্বংস করতেই যথেষ্ট। মেসেজ আসার ঠিক 5 মিনিটের পরেই ব্যক্তিটির ফোন। অবাক হলো মিহিয়া, তবে ভয় পেল যে কেউ জেনে যাবে বলে। সে চায় কথাটা যেন কেউ না জানে, তাই ভয় নিয়ে কল রিসিভ করলো। রিসিভ করা মাত্রই ওপাশ থেকে ব্যক্তিটি বলা শুরু করলো, মিহু কোথায় তুই, বাসায় নাকি? আজব ব্যাপার, রাত 12:50 আমি বাসায় না তো কি বাড়ির বাইরে থাকবো? আরে তুই তো দেখি রাখতে পারিস, জানতাম না তো। মাহিনা, তোর হাতের কাছে পাইলে এখন আলু ভর্তা বানাইতাম, তোর গোষ্ঠীর ষষ্ঠী কিলাই আমি। আর কইতাম না বইন, মাফ কর। কেমনে মাফ করমু? ব্যাকেলের মতো কথা বলস কেন? আর কমু না, আর যেটার জন্য ফোন করেছি সেটাই বলা হলো না। বলবি কেমনে? হুদ্দাই উল্টা পাল্টা বসো জিজ্ঞেস। আচ্ছা যাই হোক, বল কি কারণে এত জরুরি ফোন দিলি? আর মেসেজ তো দেখলাম, তাতেই তো হবে, ফোন কেন করলি? কুল, আস্তে আস্তে প্রশ্ন কর, সব কিছুর উত্তর দিয়ে দিব তো। বল। যে এখন ওই বাড়িতে আছে, মানে আব্বু ছদ্মবেশ ধরে, সে মাহিনের বিশেষ ইনফর্মার থেকে পাওয়া সকল অক্ষরে অক্ষরে বলে দিল। মিহিয়ার ঠোঁটের কোণে হাসিটা আরো চওড়া হলো। সব কথা শোনার পর মিহিয়া বলল, তাহলে আমাদের পরিকল্পনার মতো এগুলো হবে। আচ্ছা এখন রাখি, কেউ দেখে ফেলবে। বলে ফোন রাখতেই আদ্র মিহিয়ার রুমে প্রবেশ করলো। সোফায় বসতে বসতে মিহিয়ার উদ্দেশ্যে বলে উঠল, কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু সবই দেখেছি আর শুনেও নিয়েছি। বাই দ্য ওয়ে, মাহিনের সাথে কথা হয় কেমনে? মিহিয়া ভয় হতে লাগলো আদ্র সব জেনে ফেললো সেটা শুনে। তাহলে কি তার কাজে আদ্র বাধা হয়ে দাঁড়াবে? তার ভাবনার মাঝে আদ্র বলে উঠল, মিহি, ঘাবড়ে গেছো? ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ ইন এভরি মোমেন্ট। আমি জানি তুমি হয়তো আমায় বিশ্বাস করতে পারছো না, তবে আমি তোমায় বলছি ট্রাস্ট মি। আমি যেটুকু জানি তুমি হয়তো তাও জানো না। সো আমরা এক হয়ে কাজ করলেই কেউ আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তবে একটা খবর শুনে নাও, নিতু, আই মিন তোমার কাজিন, মানে মামাতো কাজিন নিহারিকা নিতু এখন তোমার বাসায়, যে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে। তাই আমাদের যৌথভাবে এক একটা খাল নায়ককে কঠোর শাস্তি দিতে হবে। উইল ইউ অলওয়েজ বি মাই সাইড অল দ্য টাইম? টুগেদার দ্যাট টু উইল টু এভরিথিং অ্যাজ বিফোর, আই প্রমিস। মিহিয়া অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে রইল। আদ্র কি বলছে সেটা সম্পূর্ণভাবে তার মাথার উপর দিয়ে গেছে। তবে এটা নিশ্চিত হলো যে আদ্র তাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। দ্যাটস মিন্স সে মিহিয়ার প্রতিটা কাজেই হেল্প করবে বলে প্রমিস করেছে। মিহিয়া অবাক চাহনিতে আদ্রের মনে সন্দেহ জাগলো যে মিহিয়া তাকে হয়তো বিশ্বাস করতে পারছে না। তাই সে মিহিয়ার পাশে গিয়ে বসে ওর দুগালে আলতো করে হাত রাখলো। তারপর তাকে তার মুখোমুখি করে বসিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করলো, মিহি, ডু ইউ লাভ মি? টেক দিস সিরিয়াস। কি বলছেন আদ্র আপনি এটা? আমি আপনাকে সত্যিই ভালোবাসি, অ্যান্ড দ্যাটস সিরিয়াসলি ট্রু। তাহলে আমাকে বিশ্বাস করতে কি সন্দেহ আছে? তবে কথা দিলাম, তোমার বিশ্বাসের খেলাফ কখনো করব না। ট্রাস্ট মি মিহু। আদ্রের কথায় মিহিয়া স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর আদ্রের কপালে কপাল ঠেকিয়ে মুচকি হেসে বলল, আই বিলিভ ইউ অল দ্য টাইম মিস্টার আদ্র। আদ্র মিহিয়াকে বুকে টেনে নিল খুব যত্ন করে। তারপর বলল, মিহু,
তুমি কি জানো আমি তোমার কে হই? হবু বড় হন আর কি। বলে লজ্জিত হেসে আদ্রের বুকে মুখ গুজে দিল। তাই? হুম। তবে আরও যে একটা পরিচয় আছে। কি? বলে অবাক হয়ে তাকালো আদ্রের দিকে। আম্মুর আপন বোন সাহেলা আন্টির মেয়ে তুমি, মানে তিনি আমার খালামণি, সাথে হবু শাশুড়ি মাও। আর তুমি আমার সেই খালাতো কাজিন, যার সাথে আমার 5টা বছর কেটেছিল। তার চেয়ে বড় কথা হলো, তুমি সবসময় আম্মুকে বলতে না তোমার একটা মিষ্টি খালামণি ছিল। আম্মুই তোমার সেই মিষ্টি খালামণি। আদ্রের কথায় চোখ চিকচিক করে উঠল মিহিয়ার। সে জানতো না যে শাহানা ইয়াসমিন বেঁচে আছে, তবে মাহিও ওকে বলল না সেটা। সে মনে মনে বলতে লাগলো, মাহিনা তুই কাল একবার কল কর, তোরে আমি খাইছি। এটা ভেবে খুশি লাগছে যে তার গঙ্গা ফড়িং এখন তার বাড়িতে আছে। কি ভাবছো মিহু পাখি? আদ্রের কথায় ভাবনার জগৎ থেকে বের হলো। না না না, মানে ভাবছি মাহিন আমাকে সেটা বলো না কেন। কারণ সেটা মানা করেছিলাম আমি, তাই। আর তাকে বলেছিলাম সেটা আমিই তোমাকে বলবো, তাই। আচ্ছা ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। আপনি ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। মিহিয়া কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আদ্র নিজ রুমে চলে এলো। আর যত যাই হোক মিহিয়া, তোকে আমি দেখেই নিব। তোর জন্য আমি আদ্রকে হারাতে পারবো না। সিয়াস, তোকে আমার পথ থেকে সরাতেই হবে। দরকার হলে মার্ডার করব তোকে আমি, তাতেও হাত কাঁপবে না আমার। মনে মনে কথাগুলো আওড়ালো আর রুমের মধ্যে পায়চারি করছে নিতু। মিহিয়া যে তার আপন ফুফাতো বোন সেটা সে জানে না, যার সাথে সে ছোটবেলায় রঙিন সময় কাটিয়েছে, আজ তাকেই মারতে চাইছে। অবশ্য নিতু মিহিয়ার 2 বছরের ছোট। জন্মের পর যখন বুঝতে শুরু করেছিল তখন থেকে মিহি বলতে পাগল ছিল সে। আর আজ পরিস্থিতি ভিন্ন। চিনে না সে মিহিয়াকে, কারণ তার সাথে মিহিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আজ 16 বছর আগে। মিষ্টিপু বলে ঢাকা মেয়েটি আজ তার মিষ্টিপুকেই মারতে চায়। ব্যাপারটা বেশ হাস্যকর হলেও নিতের কাছে কিছুই মনে হলো না এই মুহূর্তে। সম্পত্তির লোভে পড়ে সে এখন কোনটা খারাপ আর কোনটা ভালো সেটা যাচাই করতে পারছে না। হঠাৎ নিতুর বাবা মানে হায়দারুজ্জামান মেয়ের খবর নিতে ফোন দিলেন নিতুর ফোনে। বিরক্ত নিয়ে সেদিকে গেল। বাবার ফোন দেখে নিমিষেই সবকিছু ভুলে গেল। রিসিভ করতেই ওপাশ থেকে বলা শুরু করলো, কেমন আছো মামুনি? বাবাটাকে ভুলে গেলে? পাপা, খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমাকে কি আমি ভুলতে পারি? তাহলে তো একটু খোঁজে নিলে না যে? নিতেই যাচ্ছিলাম, তার আগেই তোমার ফোন। যাই হোক, কেমন আছো? মামা কেমন আছে? সবাই ভালো। তোমার কি খবর? আমিও ভালো। তাহলেই ঠিক আছে। তা খোঁজ পেলে তোমার মিষ্টিপুর? না পাপা, খুব মিস করেছি মিষ্টিপুকে, কিন্তু খুঁজে পাই না। তবুও যতদিন বেটিতে আছি ততদিন খুঁজবো আমার মিষ্টিপুকে। বেশ। আর ওই বাড়ির সব খবর রাখছো তো? হ্যাঁ বাবা, তবে রোকে আন্টি বেশ চালাক। তবে তুমি চিন্তা কর না, এই বাজে মানুষটার হাত থেকে আমি মিষ্টিপুকে সব কিছু থেকেই রক্ষা করব। ওকে বেশ, এখন তাহলে রাখি, পরে কথা হবে। আচ্ছা বলে কেটে দিল ফোন নিতু। মিহি হলো নিতুর মিষ্টুপু, কিন্তু যেদিন মিহিয়া হারিয়ে গিয়েছিল সেদিন নিতু খুব কেঁদেছিল। পুরো 2 বছর মেয়েটা নিশ্চুপ হয়ে পড়ে যখন সুইজারল্যান্ডে চলে যায়, তারপরে বন্ধুদের সাথে মিশে নিজেকে মানিয়ে নিয়েছিল। কিন্তু আজও সে তার মিষ্টিপুকে মিস করে, তবে এখনো জানে না যে তার মিষ্টিপু হলো মিহিয়া। নিতু মনে মনে আওড়াচ্ছে, মিষ্টিপু কোথায় তুমি? কত মিস করি তোমায় জানো। তোমার দুষ্টু পাখি তোমাকে খুবই মিস করে। আইল ফাইন্ড ইউ অ্যাট এনি কস্ট অ্যান্ড দিস মাই প্রমিস। এতক্ষণ রুট মুডে থাকলেও এখন নিস্তেজ হয়ে গেছে সে, কারণ তার একমাত্র দুর্বলতা হলো তার মিষ্টিপু। তার কথা মনে হতেই খুব কান্না পায় তার, কারণ তার পাপার একটা ভুলের কারণে আজ তার সকলে একে অপরের থেকে বিচ্ছিন্ন। এর প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে, না হলে 3টা পরিবার একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সে।
মাহবুব প্ল্যান মাফিক কাজ তো সবই হচ্ছে, কিন্তু আমাদের কাছে বাধা হয়ে এলো এই নিতু মেয়েটা। কিচ্ছুটি করা যাচ্ছে না এই মেয়ের জন্য। রোকেয়া বেগম বিরক্ত বোধ নিয়ে কথাটা বললে মাহবুব নামের লোকটি বেশ শান্ত জবাব দিল তার প্রত্যুত্তরে। আরে এত চাপ নিও না তো, ওকে নিয়ে টেনশন না করে নিজের কাজ সামলাও। মিহিয়াকে যত দ্রুত সম্ভব বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, নিতুর কথা না হয় বাদই দিলাম, কিন্তু মিহিয়াকে পাবোটা কোথায়? আছে কোনো এক জায়গায়। আমার ইনফর্ম আমাকে খবর দিয়ে জানালো যে যতটুকু খবর দিল, মিহি বর্তমানে আদ্র নামক একটা ছেলের বাসায় আছে। হোয়াট? আদ্র মানে? কি হয়েছে, এসব করে চমকে গেলে কেন? আদ্র মানে যে গায়কটা মিহিকে প্রপোজ কনসার্টে, সেই তার বাসায় এখন মিহি আছে। আরেক দফা চমকে গেল রোকেয়া বেগম। মনে মনে যেটা ভেবেছিল সেটাই হলো। এখন তাদের পাতানো পরিকল্পনাতেই পানি ঢেলে দিল সব। মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে রইলেন উনি। কি করবেন তার চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মাহবুব রুষাকে তো আমরা শুধুই ইউজ করেছি। ও আমার মেয়ে হলো, ওর প্রতি আমার তেমন ইন্টারেস্ট লাগে না। ওর খেল খতম করে দাও না এখন। না রোকেয়া, ওকে এখন বাঁচিয়ে রাখা আমাদের অত্যন্ত জরুরি। কিন্তু কেন? কারণ এই মিহিকে ওর মাধ্যমেই মারবো, তারপর ওকে আইনের হাতে তুলে দিয়ে আমরা পালিয়ে যাব। সবটা শান্ত হলেই আমরা এসে অ্যাডভোকেট জামালের মাধ্যমে এই সম্পত্তির মালিক হয়ে যাব। কিন্তু আইনগতভাবে কি মানবে? না মানে ওকে দোষী সাব্যস্ত করবা কিভাবে? সেটা কোনো ব্যাপার না, শুধুই দেখতে থাকো। কিন্তু আমরা যে ওর বিয়ে ঠিক করলাম, তার কি হবে? কিচ্ছু হবে না, দরকার হলে রায়ানকেও 100 গেতে দেবো তাদের সাথে। ওকে, যেটা ভালো মনে করো। এতক্ষণ দরজার আড়াল থেকে সবটাই শুনে নিল রূপা। রুষা তাসনিম শেখ, যে রোকেয়ার মেয়ে বলে সকলের কাছে পরিচিত। এতদিন ফ্রেন্ডসদের সাথে কক্সবাজারে বেড়াতে গিয়ে বলেই বাড়ি ফাঁকা ফাঁকা ছিল। আজ মাত্রই এসে তার বাবা মায়ের সাথে দেখা করবে বলে এসেছিল তাদের রুমের কাছে। কিন্তু রুমে ঢুকতেই এমন একটা মুহূর্তেই তার বাবা মায়ের এহেন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল সে। যাদের কিনা সে বিশ্বাস করত, আপন মা বাবা ভাবত, তারাই আজ তার বিশ্বাসের মূল্য খুব ভালো করে দিয়ে দিল। শত হলেও তারা কিনা তার বাবা মা। কথাটা মনে হতেই তার মনে একরাশ ঘৃণার জন্ম নিল তার মায়ের প্রতি। বাবার আপন না হলেও তো মাটা তার আপন, কিন্তু সম্পত্তির প্রতি এতটা লোভ তাদের যে মিহিকে মেরেও মৃত্যুর কারণ তাদের করিয়ে বেঁচে যেতে চায় তারা। ভাবতেই মুখের রং পাল্টে গেল তার। রেগে গিয়ে রুমে ঢুকবে এমন মুহূর্তে আরেকটি কথা শুনে আরেক দফা চমকে গেল সে। আমার না ওকে মারতে মন চাইছে না। আপন গর্ভের মেয়ে আমার সে। তুমি অন্য ব্যবস্থা করো প্লিজ। মানে কি বলছো এসব মাহবুব? তুমি না বলেছিলে আমার মেয়ে হয়েছিল? তাহলে রুষাকে আর আমার বাচ্চাটার কি হয়েছিল? তোমার বাচ্চা তো সেই দিন মারা গিয়েছিল, আর মিহিয়ার ছোট ভাইটার সাথে আরেকটি মেয়ে জন্ম নিয়েছিল। ডাক্তারকে টাকা খাওয়াই নিয়ে আমি ছেলেটাকে কিনে নিতে চেয়েছিলাম, কিন্তু ওই নার্সটা সেখানে গন্ডগোল বাঁধিয়ে দিল। সে গিয়ে শাহানা আপার কোলে ছেলেটাকে দিয়ে দিল। তবে মেয়েটিকে সে দেখতে পায়নি, কারণ তার নিয়ে যাওয়ার পরই ডাক্তার তাকে সাহেলার গর্ভ থেকে বের করেছিল। তারপরে ডাক্তার কৌশলে তাকে দ্রুত আমার কাছে নিয়ে চলে গিয়েছিল। জানো মেয়েটি কে ছিল? মেয়েটি হলো রুষা, সেই মিহিয়ার ছোট ভাইয়ের যমজ বোন, মানে মিহিয়ার আপন বোন সে। আর রুষাকে নিয়ে আসার সময় লোক লাগিয়ে টাইম বোম ফিট করে দিয়েছিলাম শাহানা আপার বাড়িতে, যাতে সকলেই মারা যায়। এবং তাই হলো, সকলেই সেদিন মারা যায়। আর রুষাকে নিয়ে এ বাড়িতে চলে আসি আমরা, কারণ আমাদের আপন বিদায় হয়েছিল সেদিন। এখন শুধু রুষা আর মিহিয়ার পালা। দুটোকে মারতে পারলে সব সম্পত্তি আমাদের হবে। আহারে, আমার মেয়েটা কয়েকটা দিন পর তার মা বলা সৎ মায়ের কাছেই প্রাণ দিবে। ভাবতেই অবাক লাগে, তাই না? দুজনেই বেদরক হেসে চলছে, আর দরজার ওপাশের রাগে ঘৃণায় চোখের জল ফেলছে রুষা। দৌড়ে নিজের রুমে চলে এলো সে। সোজা বিছানার উপর হয়ে পড়ল সে। মনে মনে আওড়াতে লাগলো, মিস্টার মাহবুব, আপনি আমার আপন বাবা হয়েও আমার মা ভাই আমার বোনের ক্ষতি করছেন শুধুমাত্র সম্পত্তির লোভে। সাথে আপনার সো কল্ড ওয়াইফ মিস্টার রোকেয়া বেগম, তাই না? ওকে, লেটস স্টার্ট মাই গেম অ্যান্ড ফিনিশ বোথ অফ ইউ। মা ভাইয়া নেই,
নো প্রবলেম, তবে আমার আপনিকে আমি খুঁজে বের করবই। আমরা দুজন মিলে তোদের মতন ক্যারেক্টারলেস মানুষদের সাজা দিব। সি ইউ সুন। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। টানা 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সে। কাবার্ড থেকে একটা চুড়িদার পরে বেরিয়ে এলো রুম থেকে। যত সম্ভব তাকে স্বাভাবিক থাকতে হবে, কেউ যেন খুনাক করেও টের না পায় তার কাজকর্ম। এখন তাকে শুধু জানতে হবে তার আপনি কোথায়, সেটা বাদবাকি কাজ সেই করবে। দুপুরবেলা হয়ে এলো প্রায়। রোকেয়া বেগম মনের সুখে টিভি দেখছে, যেন কিছুই হয়নি এখন। রুষা গিয়ে তার পাশে সোফায় আরাম করে বসলো। রোকেয়া বেগম তাকে দেখে চমকে গেল, স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলো, কখন এলে মামুনি? এই তো কিছুক্ষণ আগে। ডায়েট লাগছিল, তাই তোমাদের সাথে দেখা না করেই রুমে চলে গিয়েছিলাম। আচ্ছা বেশ, চলো খাবে। তোমার সাথে একজন নতুন আপু পরিচয় করিয়ে দেব। কে সে? ওয়েট, আমি ডাকছি। বলে নিতুর রুমে চলে গেল। তখন নিতু শুয়েছিল তার কাছে গিয়ে। নিতু মা, চলো খাবে, এখন দুপুর হয়ে এলো যে। আচ্ছা আন্টি, চলুন। দুজনেই বেরিয়ে এলো ডাইনিং রুমে। সেখানে অবশ্য রুষা বসেছিল। রোকেয়া বেগম রুষার সাথে নিতুর পরিচয় করিয়ে দিলেন। বেশ কিছুক্ষণের মাঝেই তাদের আলাপচারিতা বেশ ভালো জমে উঠল। রাতে আদ্রের কাছ থেকে সত্যটা শোনায় শাহানা ইয়াসমিনের উপর খুব রাগ হয়েছিল তার। এত কাছে থেকেও পরিচয় দিলেন না নিজের, তাই সে তার উপর অভিমানে রাগ করে নিয়ে বসে আছে। একদম কথা বলবে না আমার সাথে, তুমি খুব পচা খালামণি। মিহিয়ার মুখে খালামুনি ডাকটা শুনে চমকে গেলেন শাহানা ইয়াসমিন। মিহি জানলো কেমন এসে যে তার খালামুনি, অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাকে। একদম না, তুমি আমার খালামণি শাহানা ইয়াসমিন, আমার আম্মু শাহানা ইয়াসমিনের একমাত্র বোন। সবটাই জানি আমি, একদম সবটা। কথা বলবো তোমার সাথে। বেশ চমকে উঠলেন তিনি। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমি বলেছি। পেছন ফিরে আরেক দফা চমকালেন তিনি, কারণ আদ্র মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেলেন মিহিয়ার কথা শুনে। আম্মু আর আব্বু এখনও বেঁচে আছেন, অ্যান্ড নাও দে আর ইন প্যারিস। খালামুনি, আই নো এভরিথিং, কারণ মাহিন আমাকে সবটা বলেছে। খালামুনি, সাথে আদ্রও বলেছে। মাহিনকে চেনো তো? মাথা নাড়লেন তিনি, মানে চেনেন। অবাকের পর অবাক হচ্ছে, যেন আজ তার অবাক হওয়ার দিন। তবে খানিকটা স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলেন তাদের। জেনেছি কোনো এক বিশেষ মাধ্যমে, তবে সময় হলেই জানিয়ে দেব। কেন কথা শোনাবো না তোমায়? তুমি খুব খারাপ, আমাকে একটাবার বললেও না তুমি। আদ্রের কথায় অবাক হয়ে গেল মিহিয়া। চোখ বড় বড় হয়ে গেল তার মুহূর্তেই। লজ্জায় আভা ফুটে উঠল মুখশ্রীতে। পরে আবার চোখ নামিয়ে নিল সে। শাহানা ইয়াসমিনও বুঝতে পেরে বললেন, খালামণি। বলেই থামিয়ে দিলেন শাহানা ইয়াসমিন। নো খালামণি, এখন থেকে মা বলবি। আমার ছেলের বউ করব বলে পণ করেছি আমার বোনের কাছে, আর আদ্র তো খুব ভালোবাসে, সো তুই আমার বৌমা। কি রাজি তো? লজ্জা পেয়ে মাথা কাত করল সে। তারপরে লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল রুমে। শাহানা ইয়াসমিনও মুচকি হেসে নিজের রুমের দিকে পা বাড়লেন। আমার এখনই তাকে চাই, অ্যাট এনি কস্ট। কারণ তো আমার প্রথম টার্গেটই হলো সেই, না হলে তোকে মারতেও হাত কাঁপবে না আমার। বস, কিন্তু কোনো কিন্তু নয় মাহমুদ, কোনো কিন্তু নয়। আচ্ছা। নিহারিকা, নিতু, ইউ উইল বি ফিনিশড টুমোরো। বিকট কণ্ঠে হেসে উঠলেন লোকটি, যেন হিংস্র কোনো কিছুর অপেক্ষায় আছে সে। সালসাবিল মঞ্জিল। পিনপিন নীরবতায় ছেয়ে গেছে গত সপ্তাহ ধরে। সপ্তাহখানেক ধরে নিতু ও মিহিয়া কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুরো শহর তন্ন তন্ন করে খোঁজার পরও তাদের কোনো হদিস মিলছে না। আদ্র ভেবেই নিয়েছে যে এটার মূল ষড়যন্ত্রকারী হলো নিতুই। নিশ্চয়ই নিতুই মিহিয়াকে কিডন্যাপ করেছে, না হলে কারো সাধ্য নেই এই কাজ করার। রাগে ক্ষোভে আদ্রের যায় যায় অবস্থা। সেদিন নিজের বাবার অফিসে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল আদ্র।
কারণ তার বাবার পরিবর্তে তাকেই নিজেদের ব্যবসা সামলাতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আদ্রকে নতুন অ্যাডমিন হিসেবে অফিস সামলানোর দায়িত্ব নিতে হয়েছিল। আর সেদিনই অফিসে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিতেই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল আদ্র, যার ফলশ্রুতি সে মিহিয়াকে সাথে করে ভার্সিটিতে পৌঁছে দিতে পারেনি, কারণ মিহিয়ার ভার্সিটি আরো অনেক পরে। ফলে মিহিয়াকে একই ভার্সিটি যেতে হয়েছিল। আর সেদিনই ঘটে তার জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, মিহিয়া মিসিং। আর সেদিনই তার বিশেষ ইনফর্মার মোহিত তাকে এটাও জানিয়েছে যে মিহিয়ায় মিসিং এর সময় নিতুও গায়েব। ব্যাপার হজম করতে বেশ কষ্ট হয়েছিল আদ্রর। তার ভাবনায় তাহলে ঠিক নিতুই যে কিনা নিজের সবচেয়ে প্রিয় মানুষটির সাথে খারাপ ব্যবহার করতে ভাবল না। পুরো এক সপ্তাহ ধরে শহরের প্রতিটা অলিগলিতে চিরুনি অভিযান চালিয়েও আদ্রের গার্ডসরা মিহিয়ার কোনো খোঁজ পেল না। সোফায় এক কোণে বসে মাথা নিচু করে আছে আদ্র, তার পাশেই বসে আছে 16 বছর বয়সী মিহির ভাই মাহিন। এই বয়সে যথেষ্ট চালাক এবং স্ট্রং পারসন সে। নিজের পড়ালেখার পাশাপাশি প্যারিসে নিজস্ব ব্যবসা সামলায় এক হাতেই। মিহিয়ার মিসিং শুনেই হন্তদন্ত হয়ে কাল বিলম্ব না করে আপন ফ্যামিলিকে নিয়ে বিডিতে চলে আসে। ছোট হলেও তার বুদ্ধিমত্তা ঠিক বড়দেরও হার মানাবে। মিহিয়ার মা সাহেলা ইয়াসমিন, বাবা মাহবুব আলম চুপচাপ গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। তাদের আদরের মেয়ে শেষে কিনা কিডন্যাপিং এর শিকার হলো শাহানা ইয়াসমিন বারবার কান্নায় ভেঙে পড়ছে। আপন মেয়ের মতোই মিহিয়াকে ভালোবাসতেন তিনি, আর সেই কিনা এখন মিসিং। আদ্রের কাঁধে হাত চাপা দিল মাহিন। আদ্র চোখ তুলে তাকালো তার দিকে। জিজুই, আমার মনে হয় কোনো পশ্চাৎ শত্রুই আপনাকে কিডন্যাপ করেছে। আই হোপ আমাদের একজন কাছের মানুষ হতে পারে সে। মাহিনের কথাটা নিয়ে এখন বেশ চিন্তায় পড়ে গেল আদ্র। মাহিনের কথার ভিত্তিতে চিন্তা করে বলতে লাগলো, কে হতে পারে সে? মেহিকে কিডন্যাপ করে তার কি বা লাভ হবে? আর নিতু, সেই বা কি ক্ষতি করলো এই কিডন্যাপের জন্য? আর তুমি বলছো আমাদের কাছের মানুষ। আই থিঙ্ক আমাদের কাছের মানুষের মধ্যে কিন্তু নিতুও পড়ে। না জিজুই, নিতু আপু এই কাজ করবে বলে মনে হয় না। তাহলে কে হতে পারে? তাদের কথার মাঝেই আদ্রের ফোনটা বেজে উঠল। সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন আদ্র। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নিতুর কান্না জড়িত আওয়াজে ভেসে আসলো, আদ্র ভাইয়া, আমাকে আর মিষ্টি বুকে বাঁচান, ওরা আমাদের মেরে ফেলবে। নিতুর মুখ থেকে ভাইয়া ডাক শুনে বেশ অবাক হলো আদ্র। যে মেয়ে তাকে বেবি, জান, আরো কত নামে ডাকত, আজ সেই মেয়ে কিনা ভাইয়া বলে ডাকছে। হোয়াট অ্যান অ্যামাজিং থিং। যাই হোক, আদ্র ব্যস্ততা নিয়ে জিজ্ঞেস করলো, কোথায় তোমরা? আমার জানি না, আমি পারলে এই নম্বর ট্রেস করে চলে আসুন প্লিজ। ওরা আমাদের আপুকে খুব মেরেছে। নিতু কথা শুনে মুহূর্তে আদ্রের মাথায় আগুন ধরে গেল। কপালে সবুজ রগগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। দাঁতের দাঁত চেপে নিতুকে বলল, প্রত্যেকটার অবস্থা খারাপ করে দেব আমি। আমার শ্যাম পাখির গায়ে হাত ওঠানোর প্রতিদান ওদের দিতেই হবে। আর এটা কার মোবাইল? আমাদের একটা রুমে বন্দি করে রেখেছিল ওই 1 সপ্তাহ ধরে। তাদের বস আসলেই আমাদের মারবে। দরজার আড়ালে সবটাই শুনেছি আমি। আর কিছুক্ষণ আগে এই রুমে এসেছে একজন, তাকে আপনি পেছন থেকে একটা গাছের টুকরো দিয়ে আঘাত করার সাথে সাথে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর বলতেই পারল না, তার আগেই মোবাইলের চার্জ শেষ, অফ হয়ে গেল মোবাইল। ও শিট, মোবাইল বন্ধ হয়ে গেছে। কেমন আছে আপনি? ওদের অবস্থা ভালো নেই। তুমি এক কাজ করো। কি কাজ জিজুই? এই নাম্বারের সকল লিস্ট চেক করে তার একটা নাম্বারকে ট্রেস করতে হবে আমাদের। তাহলেই আমরা মেহুদের খোঁজ সহজেই পেয়ে যাব। ওয়েট অনলি 5 মিনিটস, আমি এখনই করছি, সবটাই আমি পারবো। বলেই নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ল মাহিন। এসব কাজে একদম ফাস্ট বললেই চলে তাকে। মিষ্টিবু, এখন কেমন হবে? জানি না রে বুবু বোন, তবে দেখবি আদ্র ঠিকই খুঁজে নেবে আমাদের। তাই যেন হয়। আমি খুব খুশি।
যে মরার আগে হলেও আমার মিষ্টি আপুকে আমার কাছে পেয়েছি। চুপ, একদম মৃত্যুর কথা একদমই নয়, দেখবি। পেছনে ফিরে কথাটি বলা মানুষটার দিকে নজর দিতেই চমকে গেল নিতু মিহিয়া দুজনই, কারণ তাদের সামনেই মিহিয়ার আপন ফুপা খালেদ চৌধুরী দাঁড়িয়ে আছে। ফুপা, জীবনের শেষ মুহূর্তে এসে কি বলবি বলে ফেল। কয়েক ঘন্টা পর তোরা শেষ। তোদের দুজনকে মেরে ফেলে তোদের সকল সম্পত্তির মালিক হব আমি, কারণ হায়দার আর মাহবুব তোদের নামে সকল সম্পত্তির দলিল করে দিয়েছে। খালেদ চৌধুরীর কথায় আবারও অবাক হলো তারা। সে কেমনে জানলো এসব? নিতু কান্নাজড়িত কণ্ঠে বলল, প্লিজ আপনি আমাদের যা করার করুন, আপনিকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। সেটা কি তোর কাছ থেকে শুনতে হবে আমায়? নিতুর চুলগুলো মুঠি করে ধরে এই কথাগুলো বললেন খালেদ চৌধুরী। পাশ থেকে বেরিয়ে এলেন মাহবুব আলম। তাকে দেখে নিতু মিহিয়া চমকে গেলেও মিহি বুঝতে পারল সে তার বাবা নয়, কালপ্রিট আসলটাই। সে মিহিয়ার কাছে এসব বলতে লাগলো। দেখলে মিহু, নিজের মেয়েকে মারতেও আমার হাত পা কাঁপে না। মিহি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল,